আমার স্ক্রিন দেখা যায় নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমার কথা যদি আনক্লিয়ার থাকে অর সামথিং আমাকে জানাইয়েন, সমস্যা নাই। ঠিক আছে, সো আজকে সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কি এবং প্রবলেম সলভিং কি জিনিস এবং কেরিয়ার অপরচুনিটি আসলে কি। ঠিক আছে, তো চারদিকে এত এআই এর হাইপ, মেশিন লার্নিং এর হাইপ, এত ধরেন মানুষজন ফ্যাঙে যাচ্ছে, গুগল, মাইক্রোসফট, ফেসবুকে যাচ্ছে, বাংলাদেশের টপ বিভিন্ন কোম্পানিতে জয়েন করতেছে। তারা আসলে কেমনে জয়েন করতেছে, অথবা আসলে দিন শেষে আসলে একটা কোম্পানি আপনার কাছে কি এক্সপেক্ট করে একটা ফ্রেশার হিসেবে, আপনার কাছে 4 বছর পাস করার পরে আপনার কাছে কি চায় আসলে। এমনকি থার্ড ইয়ার শেষ হলে অনেক সময় ফোর্থ ইয়ার অনেকে বাংলাদেশের টপ কোম্পানি যেমন স্যামসাং থেকে শুরু করে ব্যাংক স্টেশন থেকে শুরু করে আর কিছু কোম্পানিতে ডাইরেক্ট ইন্টার্ন করে। হ্যাঁ, তো তার সেখানে ইন্টার্ন পাইতে হইলেও ওরা কাকে ইন্টার্ন দেয়, কেননা মোটামুটি দেখা যায় যে স্যামসাং, ব্যাংক স্টেশন এই টাইপের কোম্পানিগুলো আপনি ইন্টার্নশিপ পান, দেখা যায় যে আপনার 3 মাস 6 মাসে ইন্টার্নশিপ পরে কিন্তু আপনার একটা মোটামুটি দেখা যায় যে 80 থেকে 90% পোলাপানি জব পেয়ে যায় ওখানে। সো এ হচ্ছে কি, সো এগুলো নিয়ে আসলে আলোচনা করবো আজকে, যে কিভাবে আসলে শেষ পর্যন্ত এই পজিশন গুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন থাকলে আমার যে কোনো সময় মাইক অন করে আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তো আমি যদি আমার পরিচয় দিই, সবার তো পরিচয় নিলাম আর কি। তো আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি রাকিব। তো বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি কাইট গেমস স্টুডিওতে। আর আমি এশিয়া ওয়েস্ট ফাইনালিস্ট ছিলাম। এশিয়া ওয়েস্ট নিয়ে কারো আইডিয়া আছে? আইসিবিসি এশিয়া ওয়েস্ট কি জিনিস, কন্টিনেন্ট? যারা আহ, মানে ওই যে ঢাকা রিজিওনালে যারা টপের দিকে থাকে তাদের পাঠানো হয়। ও নাইস নাইস, আপনার আইডিয়া আছে। ঠিক আছে, তো আমি দুইটা রিজনের, ঢাকা রিজনের ছিলাম। আর স্যামসাং এ একটা কোড কন্টেস্ট হয় প্রতি বছর। ওখানে বাংলাদেশে মোটামুটি টপ প্রোগ্রামাররা ওখানে পার্টিসিপেট করে। যারা ফাইনালিস্ট হয় তারা স্যামসাং এর ক্যাম্পাসে যায়, ক্যাম্পাসে গিয়ে আপনার দিনভর একটা লাইক অনেক ফান আইটেমস, অনেক এবং একটা ছোট একটা কন্টেস্টও হয়। তো আমি স্যামসাং কোড কন্টেস্ট নিয়ে আলোচনা করবো নি, সমস্যা নাই। এটা ফাইনালিস্ট ছিলাম, তো কম করে হলে মোটামুটি কিছু প্রবলেম সলভ করা হয়েছে, 2000 প্লাস আর কি। তো এই হচ্ছে কেস, তো এটা হচ্ছে মোটামুটি ছোটখাটো আমার একটা পরিচয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তো আসলে আমরা যারা এখানে আছি মোটামুটি অনেকে জানি, অথবা অনেকেই অল্প জানি, অথবা একটা ধোঁয়াশার মধ্যে থাকি যে কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে কি। কেননা চারদিকে তো অনেক কিছুর হাই, মোবাইল ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিস্ট, অনেক কিছুর হাই। কেউ তো দেখি না, খুব কম মানুষের দেখি শুনি কম্পিউটার প্রোগ্রামিং, প্রবলেম সলভিং এইসব জিনিস নিয়ে শুনি। কেউ তো এত বেশি এটা নিয়ে কথা বলতে চায় না, বলে না দেখি। কেননা এটা তো একটা রংহীন, উপর দেখে মনে হয় যে এটা রংহীন একটা জিনিস, তাই না? তো কেননা আপনি 3 মাসেই ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারেন যদি একটা ওয়েব ডেভেলপিং কোর্সে ভর্তি হন, তো আপনি যদি ইউটিউবেই দেখেন হয়ে যেতে পারে। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং তো একটা অধ্যবসায়ের জিনিস। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে এবং লার্নিং এর মাধ্যমে আসতে হয়। ঠিক আছে, সো হোয়াট ইজ কম্পিটিটিভ প্রোগ্রামিং? সো কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি ডেফিনেশন বলা যায়, এটা হচ্ছে কি, বলা যায় যে আমরা যেমন অনেক কিছুর কম্পিটিশন করি, লাইক আমরা ক্রিকেট খেলি, ক্রিকেটের কম্পিটিশন, তারপর ফুটবল খেলি। সো এটা হচ্ছে প্রোগ্রামিং একটা স্পোর্টস। হ্যাঁ, আমরা আমরা যদি স্পোর্টস বলি, যে অনেকে এটাকে স্পোর্টসও বলে, প্রোগ্রামিং স্পোর্টস। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে কি প্রোগ্রামিং এর একটা কম্পিটিশন। যে স্টুডেন্ট অর সামথিং, যে কন্টেস্টেন্ট প্রোগ্রামিংটাকে কম্পিটিটিভ হিসেবে নেয় এবং বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে, এবং আমরা একটু পরে চিন্তা করবো যে আসলে কম্পিটিশন পার্টিসিপেট করা উচিত কেন। ঠিক আছে, ইট ইজ নট লাইক যে আপনাকে কোথাও গিয়ে পার্টিসিপেট করতে হবে, এরকম না। আমাদের, আমি একটু পরে আলোচনা করবো যে আসলে কোথায় পার্টিসিপেট করা যায় আসলে। ঠিক আছে, তো ওভারঅল আইডিয়াটা হচ্ছে গিয়ে এখানে আসলে প্রোগ্রামিং এর একটা কম্পিটিটিভ ভাইব। ওকে, তো এখানে আসলে আপনাকে স্ট্রাকচার্ড ওয়েতে কিছু প্রবলেম সলভ করতে হয়। তো আমরা জানি যে কম্পিউটারের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে অনেক প্রবলেম সলভ করতে পারি। তো এখানে আসলে একটা অনলাইন জাজ থাকে, বিভিন্ন টেস্ট কেস থাকে, আপনাকে এগুলো পাস করতে হয়। তো এটা এমন একটা সিস্টেম যে আসলে আপনাকে 100% রাইট হতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ দেখা যায় যে আপনার
একটু যদি কম থাকে আপনার পার্সেন্টেজ এটা রং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একদম ডাইরেক্ট অ্যাকসেপ্টেড হতেছে অথবা রং হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফিক্সড টাইমে একটা কন্টেস্ট থাকে সবার জন্য। তো ফিক্সড টাইমের মধ্যে আপনাকে কিছু প্রবলেম সলভ করতে হয়। আরেকটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মস। অনলাইন প্ল্যাটফর্মসটা হচ্ছে গিয়ে আমরা যে তোকে বললাম যে কম্পিউটার প্রোগ্রামিং, আমরা সবসময় যদি কম্পিটিশন কোথাও না কোথাও গিয়ে করতে হয়। ইট ইজ নট লাইক যে আপনি একটা জায়গায় গিয়ে করতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম লাইক কোডশেপ, কোডফোর্সেস, এডকোডার, টপেজ, অনেক হ্যাকার র্যাঙ্ক থেকে শুরু করে অনেক রিনাউন অনেক জাজ আছে, যেখানে আপনি চাইলে ওইরকম কম্পিটিশনে ভাইব এখানে পাইতে পারেন। দেখা যায় যে আপনার সপ্তাহে 3-4 দিনই আপনার এইসব প্ল্যাটফর্মে রাতের দিকে আপনার কন্টেস্ট থাকে। ঠিক আছে, এটা একটা ভালো যে বাংলাদেশে টাইমিংটা পাওয়া যায় কি বাংলাদেশ থেকে রাতের বেলা অনেকে ফ্রি থাকে, তো এই সময়টা দিতে পারে। তো এখানে চাইলে আপনি 2-2.5 ঘন্টার কন্টেস্ট গুলো হয়, আপনি চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন, ওই রিয়েল ভাইবনেসটাই থাকে। এখানে আপনি একদম ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামারদের সাথে কম্পিট করেন। আরেকটা হচ্ছে এখানে বিভিন্ন রেটিং আছে, র্যাঙ্কিং আছে। তো আপনি যদি ভালো রেটিং হয়, র্যাঙ্কিং হয়, তার সুবিধা কি? এবং আমরা তো দিন শেষে একটা কিছু, আপনি যে এত কষ্ট করতেছেন, এত প্র্যাকটিস করতেছেন প্রবলেম, দিন শেষে তো আপনাকে এটা মানে বুঝাইতে হবে। তো এটা আর কি র্যাঙ্কিং রেটিং এর মাধ্যমে আপনি শো করতে পারেন যে না, যার রেটিং ভালো সে অবশ্যই বুঝে নিবে যে অন্যজন যে ও আসলে প্র্যাকটিস করে এবং প্রবলেম সলভে ভালো, তাই বলেই তো তার রেটিং এত, তাই না? তো আর হচ্ছে বিভিন্ন স্কিলস আপনি গ্রো করতে পারবেন। লাস্ট অফ অল যদি গ্লোবাল কমিউনিটির কথা বলি, আপনি যদি ভালো করেন গ্লোবাল কমিউনিটিতে আপনি একদম নিজেকে উপস্থাপন করতে পারতেছেন। ঠিক আছে, তো আমি তো গদ বাদা অনেক কথা বলে ফেললাম। তো সবাইকে বোরিং লাগতেছে? সবাইকে বুঝতে পারছেন যে কি বলতেছি? আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কি আছেন যে কম্পিউটার প্রোগ্রামিং কিছুই জানি না, আজকে শুনতে আসছি, দেখি কেমন লাগে অথবা কি অপরচুনিটি আছে, এরকম কেউ কি আছেন? লজ্জার কিছু নাই, সমস্যা নাই, আপনার ফিল ফ্রি টু কথা বলতে পারি। হ্যাঁ বলেন। ভাইয়া জানার তো অনেক কিছু আছে কি, তবে ভাবতেছি আর কি আপনাকে শেষের দিকে আপনি বলার পরে তারপর প্রশ্ন করবো তারপর প্রশ্ন করবেন? হ্যাঁ ভাইয়া, অনেকগুলো প্রশ্ন আছে তো লাস্টে ভাবতেছি প্রশ্ন করবো। আরে সেই চলেন, জি আজকে আমরা যার যার যা কোশ্চেন আছে করবেন, আমরা দরকার পড়লে ভাই। আমি যা জানি আপনাদের জানাবো, অথবা আপনাদের থেকে আমরা অনেক কিছু জানবো। সবাই একটা কমিউনিটির মধ্যে আসবো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি দিন শেষে প্রোগ্রামিং কমিউনিটি হচ্ছে কি আমাদের ম্যাটার করে দিন শেষে। হ্যাঁ, দেখবেন যে ইন্ডিয়ার প্রোগ্রামিং কমিউনিটি অনেক ভালো, অনেক ডাইভার্স। তারা কিন্তু দেখেন ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোতে ইজিলি জয়েন করে। আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের টপ যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা টিমে একটা হলেও ইন্ডিয়ান পাওয়া যায় মোটামুটি। আর ওয়ার্ল্ডের টপ যে কোম্পানিগুলো আছে মোটামুটি সব জায়গায় টপ পজিশনে বসে আছে ইন্ডিয়ানরা, তাই না? তো তাদের প্রোগ্রামিং কমিউনিটি অনেক জোস, এবং তারা তাদের অনেক হেল্প করে। তো আমাদের লক্ষ্য এটাই যে আমরা কিভাবে বাংলাদেশের একটা কমিউনিটি গ্রো করতে পারি। ঠিক আছে, তো সমস্যা নেই, আমরা মিটিং শেষে আরো এটা নিয়ে অনেক আলোচনা করব। আমি ওদের বেশি সময় নিব না, আমি তাড়াতাড়ি আপনাদের বুঝিয়ে দিয়ে আপনাদের যা যা কোশ্চেন আছে তা শুনবো, যতটুকু পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কেননা সারাদিন সবাই রোজা ছিলেন। ঠিক আছে, আসলে কম্পিউটার প্রোগ্রামিং করে আসলে আপনি কি স্কিল ডেভেলপ করতে পারবেন, এটা হচ্ছে গিয়ে অনেকে চিন্তা ভাবনা। তো ফার্স্ট অফ অল আসলে আপনি প্রবলেম সলভিং জিনিসটা আপনি কোর স্কিল হিসেবে গ্রো করতে পারবেন। এখন অনেকে চিন্তা করতে পারে যে প্রবলেম সলভিং জিনিসটা কি আসলে, এটা আসলে কি দরকার, মানে প্রবলেম সলভিং তো অনেক ভাবেই করা যায়। আসলে প্রবলেম সলভিং জিনিসটা কি সবার মুখেই শুনি, আসলে জিনিসটা কি? হ্যাঁ, তো আমি যদি এখানে অনেককেই যদি কোশ্চেন করি, আমি আমার কোশ্চেন অনেককেই করি যে লাইক আমি যদি একজনকে কোশ্চেন করি যে ধরেন একটা স্টুডেন্ট কোশ্চেন করলাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে বলেন কত হবে, দেখা যাবে যে একটা নর্মাল স্টুডেন্ট সে কি করবে, সে একটা ফর লুপ চালাই দিবে, 1 থেকে 100 যোগ করে একটা ভেরিয়েবলে রাখবে, রেখে পরে বলবে যে ভেরিয়েবলটা প্রিন্ট করবে, তাই না? একটা নর্মাল স্টুডেন্ট হঠাৎ করে তো এইভাবে চিন্তা করতে পারে। কিন্তু একটা প্রবলেম সলভার কি চিন্তা করবে, সে কিন্তু একটা প্রবলেম দিলে ডাইরেক্ট সলিউশনে ঝাঁপায় পড়ে না। ঠিক আছে, সে চিন্তা করে যে 100 জন যোগ করতে বলছে, আমি কি আজকে আসলে কি 100 পর্যন্ত যোগ করবো? কাগজ যদি আমাকে বলে যে 1000 পর্যন্ত, পরের দিন কেউ যদি বলে যে লক্ষ পর্যন্ত, কেউ যদি বলে যে কোটি পর্যন্ত, তখন কি আমি শুধু লুপই চালাতে থাকবো, এত বড় লুপ চালাবো? তো আসলে সে ওভারঅল
এক্সট্রিম কেস চিন্তা করে, কর্নার কেস চিন্তা করে, ঠিক আছে। সে দ্যাটস ওয়াই সে আসলে প্রবলেম সলভার। সে চিন্তা করে এই জিনিসটা আরো কত ইজিলি করা যায়। সে তখন দেখবেন যে আমরা যে সূত্র পড়ে আসছি ম্যাথের, যে n × n+1/2, ঠিক আছে, এই সূত্র দিয়ে সে ইজিলি দেখা যাচ্ছে যে এত বড় লুপ চালাতে হচ্ছে না, ইজিলি একটা সূত্র দিয়েই সব করে ফেলতে পারতেছে। কারণ তার মাথায় আছে যে আমি এত বড় একটা লুপ চালাতে পারবো না, এখানে অনেক টাইম লাগবে, অনেক মেমোরি লাগতে পারে। সো দ্যাটস রিয়েলি প্রবলেম সলভিং। একটা প্রবলেম সলভার এইভাবে চিন্তা করে, ঠিক আছে। দেন অ্যালগরিদমিক থিঙ্কিং, ঠিক আছে। তো অ্যালগরিদমিক থিঙ্কিংটা কি? তো দিন শেষে কি, মানে আপনাকে প্রবলেম সলভার হইতে হলে, যেমন আপনি ধরেন পাজেল সলভার, ঠিক আছে, পাজেলের অনেক টেকনিক আছে। যদি আপনি এগুলো যদি জানেন, দেখা যায় আপনি অনেক ইজিলি সলভ করতে পারেন। আপনি ধরেন অনেকে আছে রুবিক্স কিউবের কিছু প্যাটার্ন আছে। তো দেখা যায় যে ওইগুলো যদি আপনি প্যাটার্ন গুলো জানেন, দেখা যায় যে আপনি ওইভাবে থিঙ্ক করতে পারেন, ইজিলি সলভ করতে পারেন। কেউ ধরেন চেস খেলে, চেজে অনেক ভালো, দাবাতে অনেক ভালো, সে দেখা যায় যে অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক ধরনের থিওরি আছে চেজের, এগুলা দেখে দেখে শিখে শিখে সে মাথাটা গ্রো করে। দ্যাটস ওয়াই এখানেও যারা আছেন এখানে, তারা সবাই মোটামুটি দেখা যাচ্ছে সিএসসি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আপনি সফটওয়্যার লাইনে আসতে চান অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিকে যুক্ত চান আর কি। হ্যাঁ, তো দিন শেষে কি আপনাকেও একসময় বড় বড় বিশাল বিশাল সফটওয়্যার বানাতে হবে, বিশাল বিশাল প্রবলেমের সলিউশন করতে হবে। আপনিও একদিন টিম লিড পর্যায়ে যাবেন, অনেক বড় কিছু করতে হবে। দিন শেষে যদি আপনি এভাবে এই যে একটা আমি একটু আগে যে পয়েন্ট গুলো বলতেছিলাম, যে একজন চেস প্লেয়ার এইগুলো ফর্মুলা শিখে যেভাবে আসলে থিঙ্ক করে, এইসব সফটওয়্যার থেকে শুরু করে এইসব বিভিন্ন বড় বড় সিস্টেম সলভ করার জন্য কি আপনাকেও তো ওইভাবে থিঙ্কিংটা আনতে হবে। তো দ্যাটস ওয়াই আপনাকে আসলে অ্যালগরিদমিক ডাটা স্ট্রাকচার যে থিঙ্কিং গুলো আছে, তো এইগুলো আসলে আপনার একদম প্রবলেম সলভার এইভাবে থিঙ্ক করা শিখে। হ্যাঁ, তো এই আপনি শিখতে পারলেন এবং আপনার মধ্যে এই থিঙ্কিং নলেজ আছে, এই জন্য কি জন্য সবাই এদেরকে প্রিফার করে, এবং আপনি এটা থিঙ্কিং আসলে আসলে লাভ কি, এটা নিয়ে আমরা আসলে আবার পরে আলোচনা করবো, সমস্যা নাই। তারপর হচ্ছে কোড ডিসিপ্লিন, ঠিক আছে। তো এই যে একটু আগে আমি একটা নর্মাল একটা এক্সাম্পল দিলাম যে 1 থেকে 100 যোগ করো, ও ফর লুপ ছেলে যোগ করে ফেললো। কিন্তু আমি যে একটু আগে বললাম যে একটা প্রবলেম সলভার কিন্তু এভাবে চিন্তা করে না, সে অনেক কিছু চিন্তা করে। সে চিন্তা একটু দরকার পড়লে একটু সময় নিয়ে চিন্তা করে, কিন্তু এমনটা সলিউশন দেয় যেটা অনেক অপটিমাইজ, সেটা আসলে তাকে লং টাইমে আসলে ভাবাইতে হয় না। হ্যাঁ, অনেক টাইমে ভোগাইতে হয় না। সে আসলে এফিসিয়েন্ট সলিউশন নিয়ে চেষ্টা করে। সে আসলে এমন ভাবে একটা কোড করে যাতে সে আসলে এটা বাগ ফ্রি থাকে, যেন নতুন বাগ আসার সম্ভাবনা খুব কম থাকে। বাগ বলতে কি, ধরেন আপনার একটু আগে বললাম যে আপনার কনস্ট্যান্ট বেড়ে যেতে পারে অথবা আপনার বিভিন্ন কর্নার কেস অ্যারাইজ করতে পারে। তো একটা প্রবলেম সলভার এইভাবেই আসলে এমন ভাবে কোডটা করে, তার এমন ভাবে ডিসিপ্লিনটা চলে আসে, সেই জন্য খুবই কম সময়ের মধ্যে খুব ইফিসিয়েন্ট ভাবে বাগ ফ্রি একটা কোড করতে পারে। তার মধ্যে সে কোড ডিসিপ্লিননেস একটা চলে আসে, ঠিক আছে। তো বলেন, এই যে কথাগুলো বললাম, কারোর কি কোনো কোশ্চেন আছে অথবা কিছু আছে বলেন? তবে কি আছেন আমার সাথে, না বোরিং লাগতেছে খুবই? বোরিং লাগলে বলেন, আমরা অন্য কিছু আলোচনা করবো, না সমস্যা ভাই, নেই। না ভাইয়া, বোরিং লাগতেছে না, আরো ভালো লাগতেছে। ভালো লাগছে। আপনি যতক্ষণ বলতে পারবেন ততক্ষণ আমাদের ভালো লাগবে আর কি, শিখতে পারবো, জানতে পারবো। আমি তো কিছু শিখাচ্ছি না, আমি শুধু আপনাদের বলা যায় থিঙ্কিংটাকে বাড়াচ্ছি, এবং আপনার যখন চিন্তাটা বাড়াইতে পারেন আসলে, ঠিক আছে, এইটাই বলতেছি। আমি একদম আজকে তাদের কিছুই শিখাচ্ছি না, কোনো ডাটা এক্সারসাইজ, অ্যালগরিদম, নাথিং। ঠিক আছে, আমরা আসলে আলোচনা করতেছি। এই তো আপনি আমার সাথে কথা বললেন, আমি আপনার সাথে বিভিন্ন কোশ্চেন করতেছি, অ্যান্সার দিচ্ছি, এটা আলোচনা। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে আসছি কিভাবে আসলে কেরিয়ারে ভালো করা যায়, এবং অ্যাটলিস্ট বাংলাদেশি হিসাবে আমরা যেন একজন আরেকজনের মধ্যে মানে নলেজটা ছড়াই দিয়ে আমরা আসলে জাতি হিসেবে উন্নত উন্নত হতে পারি। হ্যাঁ, এটাই আসলে টার্গেট। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইড হচ্ছে গিয়ে বুস্ট অ্যানালিটিক্যাল এন্ড লজিক্যাল থিঙ্কিং। তো এটা এতক্ষণ ধরে আপনাদের এই টাইপেরই আলোচনা করতেছি যে আসলে একটা কম্পিটিটিভ প্রোগ্রামার একটা যখন প্রবলেম দেন, আমি একটু ছোট একটা প্রবলেম দিছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে হোক, গ্লোবালি হোক, প্রবলেম গুলো তো অনেক বড় বড়, অনেক বিশাল। হ্যাঁ, কিন্তু একটা প্রোগ্রামার কি করে, তার কন্টেস্ট টাইমে হোক, সে তার নর্মালি যখন একটা প্রবলেম সলভ করে, সে তখন অনেক থিঙ্ক করে একটা প্রবলেম সলভ করে, যেটা আসলে একটা নর্মাল প্রোগ্রামার এত থিঙ্কিং ক্যাপাবিলিটি আসে না। তো আপনি এটা যদি চিন্তা করেন, আপনি 6টা মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর থিঙ্ক করে বিভিন্ন প্রবলেম সলভ করছেন, অনেকগুলো প্রবলেম তো দরকার পড়লে আপনি ধরেন 300, 400, 500 প্রবলেম সলভ করছেন।
আপনার মধ্যে যে থিঙ্কিং ক্যাপাবিলিটি আসবে হঠাৎ করে সে ধরেন 7 দিনে প্র্যাকটিস করে তার মধ্যে থিঙ্কিং ক্যাপাবিলিটি আসবে না। সে যদি মনে করে যে আমি 1 মাস প্রিপারেশন নিব, ইন্টারভিউ প্রিপারেশন নিব অথবা সামথিং কিছু প্রিপারেশন নিব, সেটা আসলে আসে না। যে আর কিনা আসলে 1-1.5 বছর 2 বছর সময় দিয়েছে, এমন না যে সারাদিন সময় দিয়েছে, কম করে হোক রেগুলার একটা প্র্যাকটিসের মোমেন্টামের মধ্যে ছিল। তো এই কম্পিটিটিভ প্রোগ্রামার আসলে এইভাবে এমন ভাবে থিঙ্কিং করে, সে একটা প্রবলেম দেখলে সে আসলে এটাকে ধরেন ব্রেক ডাউন করে, ছোট ছোট টাস্কে নিয়ে আসে। ধরেন একটা প্রবলেম তো আপনার অনেক ভাবে সলভ করা যায় ইফিসিয়েন্টলি। একটা প্রবলেম সলভ করার জন্য দেখা যায় যে আপনি একটা একটা সার্চ করতে চাচ্ছেন একটা প্রবলেমে, সার্চিংটা আপনি লিনিয়ার সার্চ না করে বাইনারি সার্চ করতেছেন, যেন আপনার প্রবলেম কমপ্লেক্সিটি কমে। ধরেন আপনি এমন জায়গায় আপনার এমন একটা প্রবলেম আসছে, আপনি যদি এখানে একটা লুপ চালান অথবা এমন একটা সলিউশন লেখেন, দেখা যাচ্ছে অনেক কমপ্লেক্সিটি অনেক টাইম নিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে আপনি এটা যদি ইফিসিয়েন্ট করেন, দেখা যাচ্ছে আপনি এটা ডাইনামিক প্রোগ্রামিং অর সামথিং ইফিসিয়েন্ট যে টার্ম গুলো আছে সামথিং যেগুলো দিয়ে করা সম্ভব, এগুলো দিয়ে আপনি থিঙ্ক করতেছেন। হ্যাঁ, তো একজন প্রবলেম সলভার এইভাবে থিঙ্কিং নলেজটা গ্রো করে। সে আসলে একটা প্রবলেমকে দেখে ভয় পায় না, সেটাকে আসলে ব্রেক ডাউন করে, এবং দিন শেষে ব্রেক ডাউন গুলাকে ছোট ছোট প্রবলেম গুলো সলভ করে করে একটা বিশাল একটা প্রবলেম সলভ করতে পারে। তো আরটা হচ্ছে কি, বিল্ড এ স্ট্রং সেন্স এন্ড লজিক রিজনিং। তো সত্যি বলতে কি, আমি একটা জিনিস দেখছি যে আসলে যারা এইভাবে থিঙ্ক করতে পারে, লজিক্যাল থিঙ্ক করতে পারে, নট অনলি ফর দিস কম্পিউটার প্রোগ্রামিং, নট অনলি দিস কেরিয়ার, সে আসলে তার রিয়েল লাইফে যে কোনো প্রবলেমই দেখা যায় যে তার মাথার মধ্যে এমন ভাবে গ্রো করে ফেলে জিনিসটা, প্রবলেম সলভ করতে করতে সে রিয়েল লাইফেও আসলে যে কোনো কিছু রিজনিংও সে অনেক ভালো করতে পারে। হ্যাঁ, এবং সে আসলে ইজিলি রিয়েল লাইফে অনেক লজিক বিল্ডিং করতে পারে, এবং সে নিজের লাইফের অনেক কিছু ডিসিশন নিতেও আসলে সে আসলে ইজিলি ডিসিশন নিতে পারে। তার মধ্যে সেই লজিক বিল্ড আপটা হয়। হ্যাঁ, কেননা একটা প্রবলেম সলভার দেখেন, সে অন্য জায়গায় টাইম না দিয়ে সে আসলে লজিক্যাল থিঙ্কিং এ টাইম দিচ্ছে। তো আপনি বুঝতে পারতেছেন যে আলাদা একটা নর্মাল প্রোগ্রামার থেকে আপনার কেন একটু থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু বেশি থাকবে, তাই না? তো এই হচ্ছে কি স্লাইডের কথাবার্তা। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি শুনতেছেন? জি জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই। ঠিক আছে, ভাই আমার একটা কোশ্চেন ছিল, মেবি হ্যাঁ এখনো হয়নি, বলেন। যাইনি ওখানে। বলছিলাম আমি যদি ভার্সিটি লাইফে পুরো 4 বছরই জাস্ট হচ্ছে সিপি করি, হ্যাঁ, তারপরে অন্য কোনো কিছু না শিখে, তাহলে কি জব মার্কেটে মানে কোনো ঠিক আছে, ইফেক্ট আমরা পড়বে অন্য কিছু না যদি শিখি, জাস্ট সমস্যা নেই। সিপি? আপনি তাহলে কোশ্চেনটা একটু আপনার কাছে রাখেন, আমরা স্লাইডটা শেষ করে, বেসিক নাই স্লাইডের, আমরা এইসব কোশ্চেনে আসতেছি। হ্যাঁ, আমরা আরো ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা ভাই। তো দেন নেক্সট স্লাইড, এটা হচ্ছে ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট। তো একটা প্রবলেম সলভার খুবই কম সময়ের মধ্যে প্রবলেম সলভ করতে চায়, এবং আমি একটু আগে বলতেছিলাম একটা স্লাইডে যে একটা ফিক্সড টাইমের কন্টেস্ট হয়, একটা ফিক্সড টাইমের একটা প্রবলেম সলভিং রাউন্ড থাকে। হ্যাঁ, তো তার মধ্যে কি আসে যে সে আসলে আহ, একটা যে রাশ থাকে, একটা মানে আমার সময় চলে যাচ্ছে, আমার এটা সলভ করতে হবে, তার মধ্যে যে অ্যাড্রালিন রাশটা আছে, ঠিক আছে, সে তখন কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এবং কন্ট্রোল করতে পারলেই কিন্তু ওই যে পিক মোমেন্ট, ধরেন আপনার একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনাকে ধরেন প্রবলেম সলভ করতে দিছে, তো আপনি দেখতেছেন প্রবলেম সলভ করতে দিছে, আয় হায় কি করবো এখন, আমি কেমন থিঙ্ক করবো, আমার তো সময় চলে যাচ্ছে। এই হঠাৎ করে এই জিনিসটা ফেস করলে দেখা যায় যে আপনার এই সময় এটা কিন্তু হঠাৎ করে গ্রো করে না। হ্যাঁ, আপনি তখন তাল মানে তাল পাকাই ফেলেন, সবকিছু হাবিজাবি হয়ে যায়। তো এটা প্রবলেম সলভার কিন্তু সবসময় এই টাইমের মধ্যে দিয়ে, এই টাইমের কনস্ট্যান্টের মধ্যে দিয়ে এক্সট্রিম প্রেসার দিয়ে গেছে। তো সে সবকিছু ব্যালেন্স করতে পারে, সে আসলে একটা একুরেট সলিউশন আনতে একুরেসিটা তার ভালো থাকে, কেননা সে আসলে প্রেসার নেয় না, তার প্রেসার লেস কাজ করতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সফারেবল স্কিল ফর পার্সোনাল প্রফেশনাল প্রজেক্ট। তো আমি একটু আগে বলতেছিলাম কম্পিউটার প্রোগ্রামিংটা বেসিক্যালি আপনার কি, একটা হলো যে টিমে কন্টেস্ট করতে হয়, আইসিপি যে কন্টেস্ট গুলো আছে, আইপিসি যেগুলো আছে, এবং ইন্টারন্যাশনাল কন্টেস্ট যেমন আপনার এশিয়া ওয়েস্ট এবং আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল গুলোর জন্য পার্টিসিপেট করতে হলে অবশ্যই আপনাকে একটা তিনজনের টিম করতে হবে। সো 3 জনের টিম করতে হচ্ছে। হ্যাঁ, আপনাকে ধরেন একটা প্রবলেম আছে, আপনাকে একটা প্রবলেম সলভ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম লাগে, আপনার 5 আওয়ার্স এর মধ্যে সলভ করতে হবে। সো আপনাকে কি আসলে এখানে টিমের মধ্যে কাজ করতে হইতেছে। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস এমন একটা, ধরেন আপনি নাম্বার থিওরিটা অনেক ভালো পারেন, কিন্তু আপনার টিমমেটটা সে ডাইনামিক প্রোগ্রামিং, আরেকজন আছে গ্রাফ থিওরিটা ভালো পারে, ঠিক আছে, কেউ আছে যে ব্রুট ফোর্স সলিউশন ভালো করতে পারে, কেউ আছে যে ইফিশিয়েন্ট সলিউশন তার মাথায় অনেক ইজিলি চলে আসতে পারে।
তো আপনি কিন্তু একটা টিমের কম্বিনেশনের মধ্যে আছেন, দেখা যাচ্ছে যে একজনের থিঙ্কিং আরেকজনের থিঙ্কিং এর সাথে আপনি শেয়ার করতে পারতেছেন। দেখা যাচ্ছে একটা প্রবলেমের মধ্যে আপনার নাম্বার থিওরি লাগতেছে, আবার ডাইনামিক প্রোগ্রামিং লাগতেছে। তো দেখা যাচ্ছে দুইজনের কোলাবোরেশন একটা প্রবলেম সলভ করতে পারতেছেন। তো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা টিম বন্ডিং, টিমের মধ্যে যে কাজ করার সক্ষমতা, আপনি যে একটা এক্সট্রিম প্রেসার, মানে আপনার ধরেন 5 ঘন্টার একটা কন্টেন্ট আপনার খুব কম সময়ের মধ্যে একটা প্রবলেম সলভ করতে হচ্ছে, টিমের সবাই মিলে সলভ করতেছেন এবং সাবমিট করে অ্যাকসেপ্টেড একটা রেজাল্ট পাচ্ছেন, খুবই নাইস একটা জিনিস। ঠিক আছে, তো আপনি যখন প্রফেশনাল লাইফেও যাবেন তখনও দেখা যাবে যে আপনার প্রজেক্টের প্রেশার থাকতেছে, ক্লায়েন্টের প্রেশার আছে, ম্যানেজমেন্টের প্রেশার আছে, সেখানে আপনাকে সেই টিমের মধ্যে কাজ করতে দিতেছে। সেই সেই সময় দেখা যাচ্ছে যে সেই ছেলেটা আসলে ভয় পায় না, সেই মেয়েটা আসলে ভয় পায় না। হ্যাঁ, সে আসলে তার মধ্যে সে সে জানে আমি টিমের মধ্যে কেমনে কাজ করতে পারি। সে তখন মনে করে যে ভাই আমি তো এইভাবেই সবসময় করে আসছি, এটা তো আমার কাছে কোনো ম্যাটারই না, আমি এক্সট্রিম প্রেশারও কাজ করে আসছি কত, ঠিক আছে, তার কাছে তো এগুলো কিছুই না। হ্যাঁ, এই জিনিসটা ফিল করে, লাইক আমি নিজে এই জিনিসটা ফিল করি। আমার চারপাশে আমার যে টিমমেটরা আছে এবং আমার টিমে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সবাই আসলে সবাই আসলে এক্সট্রিম প্রেশারের মধ্য দিয়ে আসে সারা জীবন। তো আসলে এখন আমরা যে কোড গুলো করি এগুলো আসলে ম্যাটারই না। মানে আমি একটু পরে কারো যদি কোশ্চেন থাকে, আমি আলোচনা নাও যদি করি, কেউ চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন যে আমরা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি করি এবং কি টাইপের কমপ্লেক্সিটি থাকে। ঠিক আছে, তো এটার কি যে স্লাইডের মূল উদ্দেশ্য এটাই যে আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে এবং টিমের মধ্যে যে বন্ডিংটা চলে আসে। এন্ড দিন শেষে কি আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গেলে অথবা নিজে যদি একটা স্টার্ট আপ দেন, আপনাকে কিন্তু একটা টিমের মধ্যেই কাজ করতে হবে। দিন শেষে কি আপনাকে এই টিম বন্ডিং, টিমের মধ্যে কাজ করার এবিলিটিটা আপনার কিন্তু এখনই গ্রো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, অনেকে মেমোরি ম্যানেজমেন্ট কথা বলে না, আমি এটার পার্টটা রাখছি এই জন্যই যে এখন একটা কোম্পানিতে ধরেন আপনার অনেক বিশাল ডাটাবেস থাকে এবং অনেক কিছু থাকে। আপনার দারাজের ধরেন বিভিন্ন মৌসুমে ওদের অনেক পরিমাণ ডাটা দরকার পড়ে এবং ডাটাবেজে অনেক পরিমাণ হিট হয়, অনেক কাস্টমারের ডাটা অনেক রাখতে হয়। ঠিক আছে, এরকম অনেক সাইট আছে যে ডাটা নিয়ে কাজ করে। তো একটা প্রবলেম সলভার যখন একটা প্রবলেম সলভ করে, ঠিক আছে, সে দেখেন যে সে সবসময় থিঙ্ক করে যে মেমোরি লিমিট নিয়ে। আমাদের এই কম্পিউটার প্রোগ্রামিং এ একটা পার্ট হচ্ছে গিয়ে টাইম কমপ্লেক্সিটি, আর হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি। একটা মেমোরি লিমিট থাকে, মেমোরির মধ্যে ইয়া করতে হয়। তো একটা প্রবলেম সলভার কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামার সবসময় মেমোরি লিমিট নিয়ে চিন্তা করে, সে কত ইফিসিয়েন্ট মেমোরি, কম মেমোরি দিয়ে কিভাবে ইফিসিয়েন্ট করা যায়। ঠিক আছে, আমরা যখন ডিপি শিখি, 1D ডিপি শিখি, অনেক কিছু ডিপি শিখি, যেখানে দেখা যায় যে আমরা খুব ইফিসিয়েন্টলি বিভিন্ন কিছু প্রবলেম সলভ করে থাকি। সেই জিনিসগুলোই কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম সলভার থেকে এক্সপেক্টেড, যে সে এমন ভাবে আসলে ডাটাবেস গুলো ডিজাইন করবে অথবা ডাটাবেস গুলো ম্যানেজ করবে অথবা এমন ভাবে মেমোরি গুলো ম্যানেজ করবে যাতে আসলে কস্টটা কমে। কেননা আপনি যখন ক্লাউডে রাখতেছেন জিনিসপত্রগুলো, তাই না, ক্লাউডে রাখতেছেন, তো ক্লাউডের একটা খরচ আছে। আপনি যদি আনএফিসিয়েন্ট ভাবে উড়াধুরা ভাবে আপনি যদি ডাটাবেস ম্যানেজ করেন, দেখা যায় যে অনেক ধরনের রিডান্ডেন্ট ডাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ডাটার কলাম ক্রিয়েট হয়ে যাচ্ছে, ডাটার সাইজ বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার কোম্পানির অনেক টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা প্রবলেম সলভার যদি জিনিসটা ভালোভাবে সলভ করে, দেখা যাচ্ছে যে আপনি 2x 3x 5x পর্যন্ত রিডিউস করে ফেলতে পারেন আপনার কোম্পানির কস্টিং। দিন শেষে কি আপনার কোম্পানি আপনাকে অনেক ভ্যালু করবে এবং আপনার টাকা পয়সা বেশি দিবে দিন শেষে। তো এই হচ্ছে কি, তো ইফিসিয়েন্ট মেমোরি ম্যানেজমেন্ট একটা প্রবলেম সলভার শিখে। এটা যে চিন্তা করতেছেন যে আপনি যদি এটা করেন, কম্পিউটার প্রোগ্রামিং করেন, কন্টেস্ট করেন, প্রবলেম সলভ করেন, আপনার মধ্যে আসলে আপনি আসলে দিন শেষে কি কোম্পানির জন্যই রেডি হচ্ছে। আপনি দিন শেষে একটা স্টার্ট আপ নিজের একটা স্টার্ট আপ বানানোর জন্য রেডি হচ্ছে, নিজে একটা বিজনেস করার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, তো সত্যি বলতে কি এই জিনিসটা গ্রো একদিনে হয় না, আপনাকে সময় দিতে হবে। আর আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তখন এইগুলো করার সময় নেই, তখন আপনাকে আসলে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। তো এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছেন, ফোর্থ ইয়ারে যারা আছেন, তাদের এখনই মুখ্যম সময় যে আসলে এই জিনিসটা গ্রো করা। হ্যাঁ, তো এখনো হয়তো বা চিন্তা করতেছেন যে আসলে ইন্ডাস্ট্রি গুলো কেমন ভ্যালু করে। তো আমরা একটু সামনে যাচ্ছি আস্তে আস্তে, সমস্যা নেই। তো এই, আচ্ছা, লাস্ট স্লাইড নিয়ে, আমার স্লাইড কি দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। আচ্ছা বলেন, এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো, এই স্লাইডটা নিয়ে? আচ্ছা ঠিক আছে। না আমি কি, আমার কথা কি কেউ যেটা বলতেছিলাম যে বোর হয়ে যাচ্ছে নাকি, মানে খুব ডাল একটা সেশন হচ্ছে এরকম কিছু নাকি?
না আগে ভাই, কোনো আসলে কথাবার্তা কিছু বলেন না? অনেকে অনেকে চাইতেছে আর কি যে আপনি শেষে তারপর সবাই ও আচ্ছা, আসতে হবে শেষে। এরকম type এর। যেমন আমি পার্সোনালি আমি নিজে ওইভাবে ওয়েট করতেছি এখন। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে কি আমি শেষ করে দিই নাকি? না 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 ভাই, আপনি মনে করেন যে যখনই শেষ হওয়ার তখনই শেষ করেন আর কি, রিল্যাক্স হয়ে যান। আচ্ছা, সমস্যা নেই। আমরা কইছিলাম, আমরা ছিলাম শেষ পরেরটা হচ্ছে ইনহ্যান্স টিম ওয়ার্ক। এটা নিয়ে আপনার এতক্ষণ ধরে বলতেছিলাম যে আইটিভিসি তে আসলে টিম নিয়ে কাজ করতে হয়, তখন আসলে আপনাদের টিম বন্ডিংটা বাড়ে। হ্যাঁ, একটা টিমের সাথে যারা ধরুন ইন্ট্রোভার্ট আছেন, কথাবার্তা কম বলেন, দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং এর মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনারা টিমের মধ্যে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখতেছেন। হ্যাঁ, দিন শেষে কিন্তু আপনাকে টিমের মধ্যেই কাজ করতে হবে। আর আমরা কিন্তু নট অনলি ফর টিম, তো আমরা যারা সমাজে বসবাস করি, তো আমাদের আসলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। হ্যাঁ, তো আপনার একজনের সাথে আপনার এই ইন্ট্রোভার্টনেসটা কমাইতে হবে, এবং আপনার মধ্যে যে আমি একাই একটা প্রবলেম সলভ করে ফেলবো, আমি একদিন একটা গুগল বানাই ফেলবো, ফেসবুক বানাই ফেলবো, ইট ইজ নট লাইক দ্যাট বেসিক্যালি। তো এখানে অনেক জিনিস আছে, অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে, অনেক টাইট শিডিউল আছে, অনেক কিছু আছে। সো আমরা অনেকে চিন্তা করি, আমি অনেক সময় চিন্তা করি যে না, কালকেই একটা জোস একটা জিনিস বানাই ফেলবো, ও দুনিয়া আলোড়ন তৈরি করে ফেলবো, শেষ, আমি অনেক কিছু করে ফেলবো। জিনিস এর আসলে এইভাবে হয় না। আপনাকে দিন শেষে কারো না কারোর সাথে কোলাবোরেটলি কাজ করতে হবে। হ্যাঁ, কেননা একটা সফটওয়্যার বানাইতে, একটা সিস্টেম বানাইতে অনেক জনের দরকার পড়ে। একজন ডিজাইনারের দরকার পড়ে, একজন কোয়ালিটি এসুরেন্সের দরকার পড়ে, একজন সিস্টেম ডিজাইনারের দরকার পড়ে। দিন শেষে সর্বোপরি যে সিস্টেমটা বানাবে একটা সফটওয়্যার ডেভেলপারের দরকার পড়ে। ঠিক আছে, তো আমরা আসলে এত দিকে একজনের ক্যাপাবিলিটি হওয়াটা খুবই টাফ। তো টিম ওয়ার্ক আসলে দরকার। তো আপনার টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি আসলে একজন প্রবলেম সলভারের শুরু থেকেই গ্রো করে। ঠিক আছে, তো এই স্লাইড নিয়ে এত বেশি সময় না নেই, নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে, তো আমরা শেষের দিকে চলে আসতেছি। তো কেরিয়ার অপরচুনিটিস, আসলে কেরিয়ার অপরচুনিটি কেমন, আসলে এতক্ষণ ধরে কথা বলতেছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা যেটার জন্য চিন্তা করি যে বিগ টেক কোম্পানিতে আমরা বেশিরভাগ যেতে চাই, যারা সিএসসি তে ভর্তি হই শুরুতে চিন্তা থাকে যে আমরা একদিন গুগলে যাব, একদিন মেটাতে যাব, মানে ফেসবুকে যাব, মাইক্রোসফটে যাব, অ্যামাজনে যাব, নেটফ্লিক্সে যাব, অ্যাপলে যাব। ঠিক আছে, তো বিগ টেক কোম্পানি গুলা আপনার কাছে শুধুমাত্র প্রবলেম সলভিং চায়। হ্যাঁ, আপনি কি পারেন, ওয়েব পারেন, অ্যাপ পারেন, ওগুলো ওদের কাছে ডাজন্ট ম্যাটার বেসিক্যালি। আপনারা দেখেন যে এখন এআই এর যুগ চলে আসছে, অথবা চারদিকে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি যুগ আসছে সামনে। তো এইগুলোর চারপাশে এত কিছু, এইগুলা কিন্তু দেখেন 2-3 বছর আগে এগুলো হাইপ ছিল না। এখন আপনি দেখেন গুগলও কিন্তু আগে এআই নিয়ে এত কাজ করে নাই, অথবা তাদের জেমিনাই ছিল না, তারা এখন বিভিন্ন জায়গায় এআই ইন্টিগ্রেট করতে ছিল না, এগুলো কিন্তু এখন ইন্টিগ্রেট হচ্ছে। তাহলে কি ধরেন আপনি ধরেন গুগলে জয়েন করলেন, অ্যাপ ডেভেলপার ছিলেন, ওয়েব ডেভেলপার ছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে আপনার এরকম সিস্টেমে কাজ করতে হচ্ছে, মেশিন লার্নিং ও সামথিং, তখন কি গুগল আপনাকে ফায়ার করবে যে আপনি তো, আমার তো এরকম লোক দরকার, নতুন লোক নিয়ে আসি, এদেরকে বাদ দিয়ে দিই? জিনিসটা তো এরকম না। দেখা যায় যে গুগল, মাইক্রোসফট, এইসব বিগ টেক কোম্পানি গুলাতে এদেরকে ইন্টার কানেক্টিভিটি, মানে আপনার বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হয়। দেখা যায় 6 মাস একটা প্রজেক্টে, 6 মাস আরেকটা প্রজেক্টে, এইভাবে কাজ করতে হয়। তো প্রজেক্টটা গেলে আপনার প্রজেক্টের স্ট্যাক অনুযায়ী আপনাকে তখন আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়। তো তাইলে চিন্তা করে দেখেন, একজন খুবই জাভা পারে অথবা জাভা স্ক্রিপ্ট পারে, এ, তাকে ডাইরেক্ট গুগল হায়ার করে ফেলতে পারে না? কেন গুগল ওদেরকে হায়ার করে না? গুগল কেন মাত্র শুধু কম্পিটিটিভ প্রোগ্রামার, প্রবলেম সলভার, যারা শুধু প্রবলেম সলভ করতে পারে তাদেরকে কেন হায়ার করে? তারা জানে যে, গুগল জানে যে এদেরকে দ্বারা সব সম্ভব। আমি তো চাইলে একজনের 6 মাস সময় দিলে সে এমনি জাভা স্ক্রিপ্ট শিখে ফেলতে পারবে, এমনি প্রজেক্ট করতে পারবে। কিন্তু প্রজেক্ট যখন শুরু করবে, প্রজেক্টের মধ্যে যে কোর প্রবলেম গুলো আসবে, আমার একটা গুগলের একটা সলিউশন মিলিয়ন মিলিয়ন মানুষ ইউজ করে, বিলিয়ন মানুষ পর্যন্ত ইউজ করতে পারে, রেগুলারলি কি পরিমাণ হিট হয়। তো এই পরিমাণ থিঙ্কিং দিয়ে একটা যে একটা বাগ ফ্রি একটা কোড লিখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইসব টাইপের কোম্পানির জন্য। কেননা ওদের ছোট্ট একটা বাগের কারণে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়, শেয়ার মার্কেটে ওদের ভ্যালু পড়ে যায়। ঠিক আছে, তো এইসব প্রবলেম সলভ কেন নেয়? তার কারণটা হচ্ছে গিয়ে তারা আসলে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা প্রোডাক্ট কিভাবে আসলে অপটিমাইজ ওয়েতে বানানো যায়, বাগ ফ্রি ভাবে বানানো যায়। এটা আমরা এইভাবে ডিসকাস করে আসতেছিলাম যে প্রবলেম সলভার আসলে কি চিন্তা করে, বাগ ফ্রি চিন্তা করে, টাইম প্রমিসিটি চিন্তা করে, মেমোরি চিন্তা করে। তো এই টাইপের সলিউশন নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো গুগল আসলে এইসব পোলাপানেরই চায় দিন শেষে, মেটা এইসব পোলাপানেরই চায়। কেননা আমার দিন শেষে বাগ ফ্রি এবং নাইস একটা সফটওয়্যার বানাতে হবে দিন শেষে, কেননা এটা মিলিয়ন অফ ইউজার ইউজ করবে, তাই না? তো স্টার্টআপ ইনোভেশনে যদি যাই, স্টার্টআপ অনেক কোম্পানি আছে যারা আসলে প্রবলেম সলভারদের নেয়। কেন নেয়? কারণটা হচ্ছে গিয়ে স্টার্টআপের গুলোতে, বড় বড় স্টার্টআপ গুলোতে আসলে এফিসিয়েন্ট পোলাপান না নিলে, কারণ
তারা কিন্তু ভালো একটা সফটওয়্যার বানাতে পারতেছে না, তারা কিন্তু মার্কেটে তাড়াতাড়ি গ্রো করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এফিশিয়েন্ট প্রবলেম সলভার প্রোগ্রামার যারা কন্টেস্ট করে আসতেছে অথবা বিভিন্ন অনলাইন যে প্রবলেম সলভ করতেছে অথবা নিজে নিজে প্র্যাকটিস করতেছে, তারা দেখা যায় যে স্টার্ট আপে কিন্তু একজনকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, কারণ আপনি যদি ধরেন অ্যাপ পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি ওয়েব পারেন না, তো এখন আপনাকে যদি নিয়ে লাভ আছে? আপনি দেখা যাচ্ছে কালকে আপনার ওয়েব দরকার পড়তেছে, আপনি তো ওয়েব পারেন না, বলবেন যে আমি ওয়েব পারি না, কিন্তু প্রবলেম সলভার কি বলে? সে কিন্তু কখনোই বলে না আমি পারি না। ঠিক আছে ভাই, আমি শিখে নিচ্ছি, শিখে করতেছি। ঠিক আছে, তার কাছে এগুলো কোনো ম্যাটারই না। কেননা দিন শেষে কি আপনি যেই প্রোগ্রামিং কাজ করেন না কেন, ইফ ইলস ফর লুপ অ্যারে এগুলো কমন পার্ট। হ্যাঁ, দিন শেষে সিনট্যাক্স আলাদা, আমরা কিন্তু জিনিসপত্র এইগুলো নিয়ে খেলাধুলা করি। ঠিক আছে, এগুলোই কত ইফিশিয়েন্টলি ম্যানেজ করা যায়, কিন্তু দিন শেষে সব প্রোগ্রামিং এর বেসিক ফান্ডামেন্টাল সেম। ঠিক আছে, এখন যদি রিসার্চ এন্ড একাডেমিতে আসি, এখন রিসার্চের জায়গায় যদি আসি, এই এমএল এর যুগে প্রচুর পরিমাণ মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা জিনিসপত্র নিয়ে কাজ হচ্ছে। একজন এখানে কিন্তু আসলে মেশিন লার্নিং এ অনেক ইফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, অনেক অ্যালগোরিদম আছে যেগুলো আসলে একটা প্রবলেম সলভার খুব ইজিলি গ্র্যাব করতে পারে এবং খুবই নাইসলি কোড করতে পারে। হ্যাঁ, তো রিসার্চের মধ্যে আসলে প্রবলেম সলভারদের খুবই ডিমান্ড। এমনও অনেক আমি পিএইচডি অপরচুনিটি দেখছি যেখানে আসলে সুন্দর লেখা ছিল যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড ইজ প্রিফারেবল। ঠিক আছে, অনেক ওয়ার্ল্ডের টপ কিছু ইউনিভার্সিটি প্রফেসরদের পিএইচডি সার্কুলারে দেখছি। কেননা তারা জানে যে দিন শেষে কি, আপনি যখন একটা পিএইচডি কোনো একটা কান্ট্রিতে গেলেন, পিএইচডি মানে কি, ওই প্রফেসর কোনো না কোনো আপনার রিসার্চ করতেছে অথবা আপনি কোনো না কোনো বড় একটা কোম্পানির সাথে কোলাবোরেটিভ কোনো একটা প্রজেক্টে কাজ করতেছে, আপনি কোনো একটা ইনোভেশন করবেন। তো একটা প্রবলেম সলভারকে সে কিন্তু দিন শেষে কিন্তু সে একটা কোম্পানির সাথে কোলাবোরেটিভ করতেছে একটা পিএইচডি করতে গিয়েই। হ্যাঁ, তো দিন শেষে কি মানে আপনার ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসতে হচ্ছে। তো আপনি যদি একটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, আপনি যদি একটা কোর একটা নলেজ জানেন, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ জানেন, তাকে না নিয়ে কেন শুধু একটা প্রবলেম সলভারকে কেন নিচ্ছে? তো সে যে কোনো কিছুর সাথে অ্যাডাপ্ট করতে পারতেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এটা বললাম মোটামুটি ওয়ার্ল্ড এর কাহিনী এবং একটা ওভারঅল একটা বিগ পিকচার আপনাদেরকে বললাম। তো এই স্লাইডে কোনো কারো ছোট কোশ্চেন আছে? বড় কোশ্চেন আছে আমি জানি, কোন ছোট কোশ্চেন কোনো আছে যে আমি পরের স্লাইডে যাওয়ার আগে? আমি কি আসি সবার সাথে? জি ভাইয়া। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার অপরচুনিটিস ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি আবার ভুল লিখছি, সরি। এটা বাংলাদেশে আসলে ক্যারিয়ার অপরচুনিটি, আপনি বিদেশ যাবেন না বুঝছি, আপনি রিসার্চ করবেন না বুঝছি, আপনি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করতে চান। তো বাংলাদেশে যে টপ কোম্পানিগুলো আছে তারা আসলে ফ্রেশারদের শুধু প্রবলেম সলভিং রাউন্ড, হ্যাঁ শুধু প্রবলেম সলভিং রাউন্ডে প্রবলেম, আপনি সারা জীবন যেই বিভিন্ন অনলাইন যে প্রবলেম সলভ করে আসছেন, বিভিন্ন বিভিন্ন কিছুতে সলভ করে আসছেন, সেম টু সেম প্রবলেমই দিবে, খুবই ইজি প্রবলেমই দেয়। দেখা যায় যে শুধু এই প্রবলেম সলভিং রাউন্ড দিয়ে আপনাকে হায়ার করে, কারণ একটা ফ্রেশার্সের কাছে তারা এটাই এক্সপেক্ট করে যে প্রবলেম সলভিং এ ভালো হবে। এরকম টাইপের কোম্পানিগুলো হচ্ছে যে টাইগার আইটি, এনওসি, সেলিস, থেরাপ, স্যামসাং, কাইট, টেকনোনেক্স, বিকাশ, ব্রেইন স্টেশন। ঠিক আছে, তো এইসব কোম্পানি দেখা যায় শুধুমাত্র প্রবলেম সলভিং জানলেই হয়। তো দুই একটা কোম্পানি আছে যেখানে আসলে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল যেমন অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং এই টাইপের ওপি একটু আসতে পারে, এটা আর কি নর্মাল পার্ট, যখন ইন্টারভিউ প্রিপারেশনে সব এটা নেয়। কিন্তু দিন শেষে প্রবলেম সলভিং রাউন্ডটা সবার ফার্স্টে, আপনাকে এটাই উতরে সামনে যেতে হবে। হ্যাঁ, যেমন স্যামসাং এ আপনাকে অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা প্রবলেম সলভিং একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আপনি যাইয়া আপনাকে একটা প্রবলেম সলভিং রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, 3 ঘন্টা একটা প্রবলেম দিবে, 3 ঘন্টায় সলভ করতে হবে, সলভ করার শেষে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ঠিক আছে, আপনি কি পারেন না পারেন কিছুই ডাজন্ট ম্যাটার, আপনি প্রবলেম সলভিং রাউন্ডে পাস করতে পারলেই আপনাকে কথাবার্তা হবে যে আপনি আসলে কি পারেন না পারেন, তার আগে কোনো কথাবার্তা নেই। সেম টু সেম অন্য কোম্পানি গুলা তো, হ্যাঁ যেমন কাইট গ্যাস থেকে শুরু করে টাইগার আইটি, এনোসিসও সেম, সেলিসও সেম। আপনাদের জব পোস্ট দেখলেও দেখবেন যে এদের নিচে সুন্দর করে ছোট করে লেখা আছে যে কম্পিটিটিভ ব্যাকগ্রাউন্ড ইজ প্রিপারেবল, এই যে প্লাস পয়েন্ট। ঠিক আছে, এমনকি সত্যি বলতে কি দিন শেষে জব পাইতে হলে আসলে আপনাকে অনেক পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, দিন শেষে শর্ট আউট কেমনে করবে একটা ফ্রেশার্সকে? কেননা আপনি একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়তেছেন, আপনি আর মডারেট একটা সিজিপি আছে, এরকম সিজিপি এর পোলাপানের অভাব নাই, সে সব কিছুই পারে, তো আপনাকে ডিফার করবে কেমনে? হ্যাঁ, এখন আপনার ওই ওদের ধরেন প্রজেক্টে দরকার, ধরেন .NET এর প্রজেক্টে দরকার, অথবা অ্যান্ড্রয়েড এর পোলাপান দরকার, অথবা আপনার ওয়েবে পোলাপান দরকার। কারণ একটা ফ্রেশার যদি অনেকে ওখানে অনেকে অ্যাপ্লাই করে, হ্যাঁ তো
ওরা কাকে নিবে, ওরা যাকে নিবে তার হচ্ছে যে আসলে ওকে নিয়ে যেন শিখে ওকে নতুন করে গ্রো বানায় নিতে পারে, ওর প্রজেক্টের জন্য মানায় নিতে পারে, এরকম পোলাপান এক্সপেক্ট করে একদম ফ্রেশার্সের কাছ থেকে। হ্যাঁ, তো এইসব কোম্পানিগুলো, টপ কোম্পানিগুলো বাংলাদেশে এদেরকে আসলে নেওয়া হায়ার করে। তো আরেকটা হচ্ছে কি, আপনি যদি প্রমিনেন্ট যে প্রোগ্রামিং কন্টেন্ট গুলো আছে, আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে যাওয়ার একটা অপরচুনিটি আছে, এশিয়া ওয়েস্টে যাওয়ার অপরচুনিটি আছে, ফেসবুকের কিছু হ্যাকার কাপ হয়, হুয়াওয়ে কন্টেস্ট হয়, এইসবে যদি পার্টিসিপেট করেন দেখা যায় যে আপনার একটা সিভি ভারী হচ্ছে। এবং ফেসবুক হ্যাকার কাপে যদি ভালো করেন, আপনি টপে থাকেন, ফেসবুক আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে ডাইরেক্ট। ঠিক আছে, আমি একটু স্যামসাং কোড কন্টেস্টের কথা বলতেছিলাম, যেখানে ফাইনালিস্ট ছিলাম। স্যামসাং কোড কন্টেস্টে ফাইনালে যদি যান, আপনি ডিরেক্ট আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ঠিক আছে, আপনার কোনো অ্যাপ্লাই করা লাগবে না, রেফার করা লাগবে না, ফোন দিয়ে বলবে যে ইন্টারভিউ দিবেন কিনা। হ্যাঁ, ডাইরেক্ট ইন্টারভিউতে ডাকে। মোটামুটি সবারই যারা অ্যাপ্লাই করে মোটামুটি সবারই জব হয়ে যায়, কেননা ওই কোড কন্টেস্টে ফাইনালে যারা গেছে তারা তো ওইরকম ইন্টেন্স কন্টেস্ট দিয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ। তো সবার কোশ্চেন থাকতে পারে যে ভাই একটা স্টার্টিং স্যালারি কত হতে পারে ফ্রেশার্সের। ঠিক আছে, অনেকের কোশ্চেন আছে না আপনাদের, যে এরকম কত টাইপের কি পরিমাণ টাকা দিয়ে শুরু হয় এটা, প্রোগ্রামিং যারা কন্টেস্ট করে আসে এইসব টাইপের কোম্পানিগুলোতে মোটামুটি স্টার্টিং স্যালারি কেমন হতে পারে? কারো কোনো কোশ্চেন আছে এরকম? জি ভাইয়া, এটা জি জানার ভাইয়া। ছিল আর কি, আচ্ছা। কেমন স্যালারি দেয় ফ্রেশারদের। সো ফ্রেশার্সদের এইসব কোম্পানিগুলো মোটামুটি সবচেয়ে কম মিনিমাম রেট যদি বলি মোটামুটি 50 দিয়ে শুরু করে। হ্যাঁ, কিন্তু বর্তমানে যে ওয়ার্ল্ডের যে অবস্থা, সো মোটামুটি 60-70 দিয়েও এখানকার যে কোম্পানিগুলোর নাম লিখছি অনেক টপ কোম্পানিগুলো এইভাবেই শুরু করে। হ্যাঁ, ডিরেক্ট আপনি কিচ্ছু পারেন না, শুধুমাত্র প্রবলেম সলভ করতে পারেন, সি দিয়ে অথবা C++ অথবা জাভা দিয়ে পারেন, মানে প্রোগ্রামিং কন্টেস্ট করে আসছেন, আপনাকে কমপক্ষে 50-60-70 এটা হচ্ছে নর্মাল এইসব কোম্পানির জন্য। ঠিক আছে, এটা একটা স্টার্টিং স্যালারি ফর ফ্রেশার্স। ঠিক আছে, সো এই হচ্ছে কেস। আমরা নেক্সট স্লাইডে যাই। সো তাইলে আপনার আসলে এখন আপনার স্টেপ হওয়া উচিত কি? এতক্ষণ তো ধরেন আমি এতক্ষণ ধরে আপনাদের আসলে কি বললাম, এতক্ষণ আপনি প্রথম থেকে আপনাদের আসলে প্রবলেম সলভার আসলে কে, প্রবলেম সলভার কি করতে পারে, কিভাবে চিন্তা করে, শেষে আপনাদের কোম্পানির কথা বললাম। ইন্ডাস্ট্রিতে আসলে এত যে বিগ প্রবলেম গুলো সলভ করতে হয়, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রবলেম আসে। এত এখন ধরেন অনেক ধরনের সিস্টেম এমএল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কালকে 5 বছর পর 10 বছর পর অন্য টাইপের প্রবলেম আসবে ওই কোম্পানিতে, তখন কি আপনাকে বাদ দিয়ে দিবে? তারা তখন দেখা যাবে আপনাকে দিয়ে ওইসব কাজ করাচ্ছে। তো প্রবলেম সলভারদের এই জন্যই নেন, সে আসলে এই প্রবলেম গুলো সলভ করতে পারে, সে আসলে ভয় পায় না, সে যে কোনো টাইপের প্রবলেমই আসলে থিঙ্ক করতে পারে। হ্যাঁ, আপনাদের এই ক্যাপাবিলিটি গুলো নিয়ে আইডিয়া দিলাম এতক্ষণ। তো আপনার কাজ হচ্ছে গিয়ে যারা আসলে চান যে প্রবলেম সলভার হবো, আজকে থেকে আসলে প্রবলেম সলভ করা শুরু করে দেন। বিভিন্ন অনলাইন জাজ আছে, আপনার যদি ভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকেন শুরু করে দেন। যারা আসলে সামনে বিভিন্ন আইপিসি আইসিপিসি হবে, আপনি ওইগুলোর জন্য প্রিপারেশন নিতে পারেন। আপনার কিছু বন্ধু বান্ধব মিলে একসাথে প্রবলেম সলভ শুরু করতে পারেন, এইসব কম্পিটিশনে টিম ওয়াইজ পার্টিসিপেট করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের টপিক লাইক এসটিএল, তারপর বিভিন্ন প্রায়োরিটি কিউ, সেট, ভেক্টর, অনেক কিছু আছে, C++ সামথিং, তারপর ডিপি, গ্রাফ, এগুলো নিয়ে এখনই পড়াশোনা শুরু করতে পারেন। আর লাস্ট নট ইন দ্য লিস্ট, এটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে সহজ কোডিং এর সাথেও শিখতে পারেন। এখানে আসলে দেশের টপ ইন্ডাস্ট্রি যারা আছে, ইন্ডাস্ট্রি পোলাপানরা এখানে মেন্টর করে। আপনারা চাইলে যারা নিজে ধরেন শিখতে গিয়ে বোর হয়ে যান, অথবা শিখতে গিয়ে 2 দিন অনেক মোটিভেশন থাকে, 2 দিন পরে আর ভালো লাগে না, একটা অন্য কাজে বিজি হয়ে যান, তারা চাইলে সহজ কোডিং এর সাথে শিখতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে এরকম ইন্ডাস্ট্রি এক্সপার্টরাই ক্লাস নেয়। এবং দিন শেষে কি আমাদের লক্ষ্যটাই হচ্ছে গিয়ে, মানে সহজ কোডিং এর যে ফাউন্ডার লক্ষ্য হচ্ছে গিয়ে এই যে এতক্ষণ ধরে যে এতগুলো বেনিফিট বললাম এবং টপ কোম্পানি এদেরকে হায়ার করে, এই জিনিসগুলো ঠিক মতো জানানো এবং তারা কি ধরনের কোশ্চেন করে এই টাইপের টিউশনকে প্রিপেয়ার করা, এবং দিন শেষে যেন বেনিফিটেড হয়। ঠিক আছে, এই যে বাংলাদেশে এই কমিউনিটিটা খুবই কম, এই কমিউনিটিটা যেন বিল্ড আপ হয়। তো এইটাই হচ্ছে গিয়ে এই জিনিসটা ব্রিজ করাটাই হচ্ছে গিয়ে সহজ কোডিং এর মূল উদ্দেশ্য। তো এই হচ্ছে কেস। এই তো মোটামুটি আমার শেষ। থ্যাংক ইউ ব্রন, অনেকক্ষণ অনেক কিছু বলে ফেলছি। বলেন এখন আপনাদের আর এক এক করে কোশ্চেনের পালা, আপনারা আস্তে আস্তে শুরু করতে পারেন একজন একজন করে। হ্যাঁ, একজন হাত তুলছেন, আস্তে আস্তে একজন একজন করে হাত তুলতে পারেন, তাহলে একটা সিরিয়াল মেনটেন হয়। তো জাকওয়ান ভাই, আমি কি স্পেলিং ঠিক করছি কিনা জানি না, আপনি চাইলে আপনার হ্যাঁ কথা ভাই। বলতে পারেন। আচ্ছা, আমার বিষয় হচ্ছে ভাইয়া, প্রথমত আপনার কাছ থেকে জানতে চাইতেছি, মানে আপনি যে প্রোগ্রামিংটা মানে কেমন দিন দিয়েছেন আর কি, প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং আর
কবে থেকে শুরু করছেন? ইউনিভার্সিটির আগ থেকে নাকি ইউনিভার্সিটি তার থেকে শুরু করছেন? আর ইউনিভার্সিটি হলে কবে শুরু করছেন? আচ্ছা মানে আমার বেশ আমি কয়েকটা আপনি আমার হুম, লাইভ জানতে চাচ্ছেন নাকি? হ্যাঁ ভাইয়া, যাতে আচ্ছা রিলেট করতে পারে আর কি নিজের মধ্যে। আচ্ছা আমি প্রথম থেকেই বলি, ঠিক আছে? নাইস, এটা ভালো কোশ্চেন শুরুতেই। আমি আসলে যখন অ্যাডমিশন টাইম ছিল, ঠিক আছে, আমি চিন্তা করছিলাম না সিএসসি পড়বো, কেন পড়বো জানি না, সিএসসি ভালো লাগতো, মনে করছিলাম যে সিএসসি পড়লে হয়তো বা পড়াশোনা কম থাকবে something। এই মোটিভেশন নিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল অনেকের এরকম চিন্তা ভাবনা থাকে যে সিএসসি মনে পড়াশোনা কম, সারাদিন কম্পিউটার চাপবো, গেম খেলবো, সেই, তাই না? অনেকের এরকম চিন্তা ভাবনা ছিল না এখানে ভর্তি হওয়ার আগে? জি আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, এরকম চিল করার মানসিকতা নিয়ে ভর্তি হয়েছিলাম। কি যেন কান্নার রিয়াকশন দিচ্ছে, তার সাথে মনে মিলে গেছে ইস্তিয়াক ভাইয়ের সাথে মনে হয়। আচ্ছা এখন ভর্তি হইলাম, এখন দেখতেছি যে চারপাশে যারা ফোর্থ ইয়ার ছিলেন আমার ভার্সিটি, একদিন এই যে আজকে যেমন আপনারা আসছেন, এরকমই আমার আমাদের সিনিয়ররা ফোর্থ ইয়ারে তারা ডাকছে আমাদের সবারই, তাকে বলতেছে এরকম এরকম জিনিসপত্র আছে, এই যে যেগুলো বললাম এইগুলো আমাদের জানাইছে। তারপর ভাইরা আমাদের সেশন নিত, পড়াশোনা শিখতো। পরে চিন্তা করলাম যে না, দেখলাম যে যারা কম্পিউটার প্রোগ্রামিং করে আমার ভার্সিটির সিনিয়র যারা বের হচ্ছে, দেখি কিরে ভাই, তারা দেখি সিজিপিএ কম, সবার লাস্ট যে সিজিপিএটা আছে 2.7 2.8, সে ভাইরাই দেখি দুদিন পরে স্যামসাং এ জয়েন করে ফেলতেছে, বাইরের সাথে সাথেই আগে সবার আগে ইউনিভার্সিটি জয়েন করে ফেলতেছে, টাইগার জয়েন করে ফেলতে পারতেছে। এক বছর না দেখি সে ভাই দেখি অ্যামাজনে চলে যাচ্ছে। কিরে ভাই, উনি এত সিজিপিএ কম, ঠিক মতো দেখি ক্লাসও করতো না, কেমন চলে গেল? পরে এগুলো স্টাডি করে দেখতে পেলাম যে দেখতাম যে ভাইয়েরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো, কন্টেস্ট করতো, দেখা যেত যে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা ইজিলি এইসব বড় বড় কোম্পানি ক্র্যাক করে ফেলছে। ঠিক আছে, তখন একটা নিজের মধ্যে মোটিভেশন আসলো যে না, আমাকে তো কিছু করতে হবে, দিন শেষে তো আমি ভার্সিটি থেকে বাইরে হবই, আমার প্যারেন্টস এর একটা হোপস আছে, আমাকে নিজে কিছু কিছু করতে হবে, হ্যাঁ, দিন শেষে। এবং এই হচ্ছে কেস। তো এখন কি করা যায়? তখন চিন্তা করলাম যে ঠিক আছে, পড়াশোনা তো তেমন করতে মন চায় না, তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে ভালো মতো করি। ঠিক আছে, দিন শেষে তো একটা পিছনে একটু ভালো সময় দেই। ঠিক আছে, তো মডারেট একটা সিজিপিএ নিয়ে বের হয়েছি। আর একটা হচ্ছে গিয়ে আমার যদি বলেন, তো আমি খুবই প্রবলেম সলভ করতাম। সত্যি বলতে আমি যখন শুরু করছিলাম তখন আমি দুইটা প্রোগ্রামিং কোর্স করছিলাম। ঠিক আছে, পাশাপাশি তো বাইরের সাথে প্রোগ্রামিং কমিউনিটিতে আমি ছিলামই। তো পরে চিন্তা হচ্ছে না ঠিক আছে, আমি আউটসাইড থেকে দুইটা কোর্স করি, তাহলে দেখি যে কি হয়। তো রিজনালের টপ 20-র মধ্যে এক ভাইয়ের কাছে আমি করছিলাম, উনি এখন গুগলে চলে গেছেন, ঢাকা ভার্সিটি। তো উনি একটা কোর্স নিতেন, উনি ভর্তি হয়েছিলাম করোনার সময়, হ্যাঁ, করোনার আগে আগে। তো করোনার আগে আগে ভর্তি হয়েছিলাম, তখন আমি ফার্স্ট ইয়ারের দিকে ছিলাম। তো ওনার থেকে অনেক কিছু শিখছিলাম। তো ওই কোর্স থেকে আমি ধরেন 100%-এর মধ্যে অন্তত 10% নিতে পারছিলাম। বুঝতে পারছেন? আপনার মনে হতে পারে ভাই শুধু 10% নিতে পারছিলেন। সত্যি বলতে কি, ওইটা আমার ফার্স্ট কোর্স ছিল এবং আমি আসলে অনেক অ্যাডভান্স টপিকের সাথে মাত্র পরিচিত হতে পারছিলাম। তো একটা জিনিস কি, আমি ওই কোর্সের মাধ্যমে একটা বেনিফিট হয়েছি যে আসলে প্রোগ্রামিং জগতে কি চলে, কি কি টপিক এক্সিস্ট করে, আমাকে আসলে কি শেখা উচিত, এই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া পাইছিলাম। কিন্তু এত বুঝি নাই তখন, হ্যাঁ। তো পরে আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করলাম ওই জিনিসগুলো। এখন আমি তো ভাইয়ের থেকে বুঝে গেছি যে এখন আসলে আমার কি শেখা উচিত, আর আইসিবিসি তে ভালো করতে হলে, প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করতে হলে, পড়াশোনা ভালো করতে কি করতে হবে, হ্যাঁ। তো দেন আমি করোনা চলে আসলো। এটা করোনা আমার জন্য একটা ভালো প্লাস, ভালো পয়েন্ট ছিল আর কি। তো অনেক সময় পাইছিলাম। তো দেন একটা ভাই বুয়েটের, ওনার নাম আশিক, কোডফোর্সে এস নামে পরিচিত, উনি গ্র্যান্ড মাস্টার আর কি কোডফোর্সে। তো উনি দেখলাম যে একদিন ফার্স্ট একটা কোর্স নিবে। তো ঠিক আছে, ওখানে ভর্তি হইলাম। উনি আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট 2বার এবং আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালে এশিয়া ওয়েস্ট চ্যাম্পিয়ন ছিল আর কি, হ্যাঁ। তো ওনার টাইমে উনি কিন্তু সিএসসি না, উনি কিন্তু আবার ট্রিপলি। তো অনেক নাইস উনি। ওনার কাছ থেকে আমি মনে যায় যে মোটামুটি অনেক অ্যাডভান্স টপিক থেকে শুরু করে অনেক ভালো মতো শিখতে পারছিলাম। তো ওইভাবে সেকেন্ড ইয়ার পর্যন্ত গেল। তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ধুমায় কন্টেস্ট করতাম, পার্টিসিপেট করতাম। তো একটা ওই যে কোর্স গুলো করছিলাম, তো তো দেখা গেছে যে প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে অনেক অ্যাডভান্স টপিক শিখে ফেলতে পারছিলাম এবং ভার্সিটি সিনিয়রদের নজরে চলে আসছিলাম। তো দেখা গেছে যে ভার্সিটি সিনিয়রদের ভাইদের সাথে আমি টিম করতে পারছিলাম। ঠিক আছে, তো দেখা যায় যে প্রত্যেক ভার্সিটিতে তো খুব কম সংখ্যক টিম পার্টিসিপেট করতে পারে আইসিবিসি তে। তো দেখা যায় সিনিয়র ভাইরা পার্টিসিপেট করে, অথবা প্রবলেম সলভিং যে মানে সিলেকশন কন্টেস্ট গুলো হয় ওখানে পার্টিসিপেট করতে পারতেছিলাম এবং ভালো একটা প্লেস আনতে পারতেছিলাম। তো আমার দিন শেষে কি একটা টিম দরকার ছিল। তো ওই টিমে দেখা যাচ্ছে ভালো ভালো ভাইদের সাথে টিম করতে পারতেছিলাম এবং ইজিলি দেখা যাচ্ছে যে
আইসিবিসি তে পার্টিসিপেট করতে পারতেছিলাম। তো আমি একটা জিনিস বুঝতেছিলাম যে মানে আমি যে শুরুতেই আমি ধরেন নিতে পারি আর না নিতে পারি, একটা জিনিসপত্রের সাথে পরিচিত হতে পারতেছিলাম এবং বিভিন্ন ভাইদের কাছ থেকে জিনিসপত্র শিখতেছিলাম। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আমি আসলে বুঝতেছিলাম যে আমার আসলে কি করা উচিত, এবং তখন আমি আসলে মূল ফোকাসটা কন্টেস্টে দিতে পারতেছিলাম। কারণ আমার এখন আসলে আমি জানি যে কি টপিক শিখবো, কি টপিক পারি, নতুন কি শিখতে হবে, হ্যাঁ, এবং টিমের মধ্যে যারা কি পারে না পারে উইকনেসটা বের করে ইজিলি করতে পারতেছিলাম দিন শেষে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে জার্নি। এবং আমি একজন কোশ্চেন করতেছিলেন যে ভাই আমি কি শুধু সারা জীবন যদি প্রবলেম সলভ করি আমি কি দিন শেষে কি করতে পারবো, আমি চাকরি পাবো কিনা। তো আমি আমার কথা বললি, আমি কিন্তু শুধু কিছুই করি নাই, হ্যাঁ, শুধু প্রবলেম সলভই করছি। তো শুধু প্রবলেম সলভ করছি আর কিছু করি নাই। তো দেখা গেছে যে আমি আমার যখন এশিয়া ওয়েস্ট ফাইনাল ছিল ফোর্থ ইয়ারের শেষের দিকে, ফাইনাল পরীক্ষা হবে তার কয়েকদিন আগে, তখন একটা কোম্পানিতে এমনি অ্যাপ্লাই করছি, চিনতাম না, মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম আর কি, মানে ধুমায় দেখতাম যে কদিন পর তো বাইরে হবো, একটু অ্যাপ্লাই করে দেখি কেমন। তখন কাইট গেমস ছিল, কাইট গেমস অ্যাপ্লাই করছি, দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে ডাকছে। আমার এশিয়া ওয়েস্টের কন্টেস্ট ছিল আর 4-5 দিন পরে। ওখানে দেখলাম, ফার্স্ট ইন্টারভিউ দিলাম, তো ভালোই হলো। তো দেখা গেছে যে ফাইনাল পরীক্ষার আগে তারা অফার দিয়ে দিয়েছিল। তারপরও আরো কয়েক জায়গায় ইন্টারভিউ দিছিলাম, পরে জয়েন করা হয় নাই। ধরেন টাইগার এডিতে হয়েছিল, আরো কিছু জায়গায় হয়েছিল, তো তখন আর অ্যাপ্লাই করা হয়নি। আবার স্যামসাং কোড কন্টেস্ট ফাইনাল ছিলাম বলে স্যামসাং থেকে অনেকবার ইন্টারভিউ দিতে বলছিল, পরে আর দেওয়া হয় নাই আর কি। কারণ এখানেই যেখানে আছি মোটামুটি নাইস একটা এনভায়রনমেন্ট। তো আমি যেখানে আছি এটা নিয়ে তো আপনাদের বলি নাই। তো আইডিয়াস হচ্ছে কি বাংলাদেশের মধ্যে একটা আন্ডারডগ কোম্পানি, লাইক আপনার অনেকে চেনে না, কিন্তু আমরা অনেক টপ ক্লাস কিছু প্রজেক্ট নিয়ে কাজ করি। এবং আমাদের প্লে স্টোর এবং অ্যাপল স্টোর আমাদের মিলিয়ন ইউজার অ্যাপ আছে। আমাদের কিছু অ্যাপ আছে যে প্লে স্টোরে 10 মিলিয়নের কিছু অ্যাপ আছে, 5 মিলিয়নের কিছু অ্যাপ আছে, যেখানে আসলে আমাদের ইন্টেন্স মেশিন লার্নিং, ডাটা, ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো এইসব সফটওয়্যার কোম্পানির একটা ভালো যে আপনার অনেক বেনিফিটস পাবেন আপনি, লাইক আপনার আমি একটা জিনিস দেখছি, সফটওয়্যার কোম্পানিতেই শুধুমাত্র দেখা যায় যে আপনার লাঞ্চ এবং ফুড জিনিসপত্রগুলো প্রোভাইড করে, আর একটা হচ্ছে গিয়ে অনেক ধরনের হেলথ বেনিফিট, এবং অ্যাটলিস্ট অন্যান্য জবে যেমন আপনার দিন নেই রাত নেই আপনার অফিসে কাজ করতে হয়, এখানে যেমন আপনার, কিন্তু সফটওয়্যার কোম্পানিতে একটা জিনিস দেখছি যে আপনার টাইমিং, অফিস টাইমের পরে কিন্তু আপনাকে কেউ খোঁজ নিয়ে নেবেন যে আপনি কি করতেছেন না করতেছেন, এটা একটা বেনিফিট আছে। যেমন আবার বিভিন্ন ট্যুরস এন্ড ট্রাভেলস ইয়ে আছে, যেমন আমাদের জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল তার কিছুদিন আগে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর ছিল থাইল্যান্ডে, আমরা সবাই ফ্যামিলি সহ ঘুরে আসতে পারছিলাম। তো এই টাইপের বেনিফিট গুলো আছে। তো এটাই আর কি, এই তো মোটামুটি আমার জানি। আমি তেমন কিছুই করি নাই, মোটামুটি শুধু প্রবলেম সলভ গুলোই করতাম আর কি, আর তেমন কিছু করা হয়ে ওঠেনি। এই তো জাপান ভাই। হ্যাঁ ভাই, মানে আরেকটা জিনিস আমার যেটা জানার হইতেছে কি, আপনারা বিভিন্ন সময় তো মানে সুইচিং করা লাগে, ধরেন নতুন একটা প্রজেক্টে কাজ করবেন, তখন নতুন একটা টেকনোলজিতে কাজ করা লাগে, তখন সেক্ষেত্রে আপনাদের কি মানে টাইম দেওয়া হয় বা কেমন টাইম দেওয়া হয়, এটার সাথে আপনারা কিভাবে অ্যাডাপ্ট হন, এই জিনিসটা আর আচ্ছা, কি জানার আছে। সফটওয়্যার ম্যানেজমেন্ট এন্ড আপনি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবেন দেখেন তো আপনার অনেক কিছু থাকে, লাইক আপনার টিম লিড থাকে, টিম ম্যানেজমেন্ট থাকে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে, অ্যাসোসিয়েটরা থাকে, তারপর জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে। হ্যাঁ, তো আমরা যখন টিম ম্যানেজমেন্টে এই জিনিসপত্রগুলো শিডিউল করে, আপনি যখন একটা প্রজেক্ট আসে তাদের কাছে, তারাই আসলে ডিসিশন নেয় যে এই প্রজেক্টটা আসলে যারা আমার কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাভেলেবল আছে তারা আসলে তার কিরকম ক্যাপাবিলিটি আছে, তারা কি পরিমাণ টাইম দিতে পারবে, এবং তার মধ্যে আসলে কাকে কাকে কি জিনিসগুলো ডিস্ট্রিবিউট করা যেতে পারে, টাস্ক গুলো অ্যাসাইন করতে পারে। তো এই যারা টিম ম্যানেজমেন্টে থাকে তারা আসলে টিম লিড যারা থাকে তারা ডিসিশন নিয়ে ওইভাবে জিনিসগুলো করে। হ্যাঁ, তো ইন্টেন্স প্রেশার খুব কম থাকে। দেখা যায় যে মাসে 2-1 বার ইন্টেন্স মুভমেন্ট, অথবা 2-3 মাসে একবার ইন্টেন্স, দেখা যায় যে এই এক সপ্তাহ আসছে, এই এক সপ্তাহটা খুবই ইন্টেন্স যাচ্ছে। যেমন এই ঈদের আগে আমাদের, ধরেন ঈদের আগে কিছু প্রোডাক্ট কে আপডেট যাবে, তো আমাদের এখন একটা ইন্টেন্স মুভমেন্ট চলতেছে যে আমাদের খুবই, কারণ ঈদের আগে আগে আপডেট দিতে হবে, কারণ ঈদের তো মোটামুটি এবার ভালো একটা 10 দিনের মধ্যে আছে। তো এই মুভমেন্টে তো আমাদের বসে থাকা যাবে না। হ্যাঁ, তো এই কটা আপডেট দিয়ে যেতে হবে। তো আবার ঈদের আগে আগে আপডেট দিলাম, পরে দেখা যায় যে ঈদের সময় দেখা গেলো অনেক বাগ দেখা দিচ্ছে, তখন আবার সমস্যা, ঈদ পুরো মাটি। তো ঈদের আরো আগে আপডেট দিতে হবে। তো এগুলো একটু প্রেশার থাকে, তো এটা সবসময় থাকে না। তো এই তো এইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা, এরকম একটু প্রেশার টেশার থাকে। তো দেখা যায় যে আমরা যারা থাকে টিমের মধ্যে থাকি তারা আসলে জিনিসপত্র গুলা, একজনের কাজ একটু কম থাকলে সে আসলে এখানে কোলাবোরেট করে, আরেকজন এভাবে ভাগ করে নেয়। তো এই তো টিম ম্যানেজ কোলাবোরেশনের মাধ্যমে একটা প্রজেক্ট উঠে আসে। এই তো এখন ভাই।
হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন ভাই আমার নিজের সম্পর্কে একটু শেয়ার করার আছে আর কিছু হ্যাঁ পরামর্শ দরকার আছে আর কি। নাইস নাইস। আমি হইতেছে ভাই ওই পলিটেকনিক স্টুডেন্ট আর কি। তো আমি আচ্ছা এসি আচ্ছা। এর পরে পলিটেকনিক যখন ভর্তি হই, তখন আমি সেকেন্ড ইয়ারে প্রোগ্রামিং সাথে পরিচিত হই আর কি। তো প্রোগ্রামিং করতে থাকি এক এক দেড় বছরের মতো আমি ওইটাতে সময় দিই আর কি, শিখি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। যেহেতু আমার সিলেবাস এগুলো আছে, তো ভাবলাম হ্যাঁ হ্যাঁ। এগুলো শিখি, তাহলে আমার এদিকেও একাডেমিক কাজে দিবে, আবার শিখাও হইলো, যেহেতু এটার অনেক আছে, ডিমান্ড আছে। হুম তো হুম। শিখার পরে একটা সময় যাওয়ার পরে, যেহেতু মানে ফাইন্যান্সিয়াল একটা সমস্যা আমার ফ্যামিলিতে, অনেক খারাপ একটা সিচুয়েশন আর কি, এখনো এটা যাইতেছে আর কি। তো ভাবলাম ডেভেলপমেন্ট কিছু শিখি, শিখে একটা জবে ঢোকার চেষ্টা করি আর কি, হ্যাঁ তারপর হ্যাঁ। আবার কন্টিনিউ করবো না। তো এমনি অফলাইনে অনেক প্রবলেম, মোটামুটি কিছু প্রবলেম, এই ধরেন 500 প্রবলেম সলভ করছি, সলভ করে তারপর কন্টেস্ট তেমন একটা দেওয়া হয় না আর কি। কিছু কন্টেস্ট দিয়েছি, কোড প্রসেসে 900 মতো রেটিং আছে। তো তারপর লিড কোড এগুলাতে কিছু প্রবলেম সলভ করছি, তারপর ডেভেলপমেন্ট শুরু করে দিলাম। যেহেতু দেখলাম যে 4 বছরের মতো যদি সময় দিয়ে দিই, তারপর তো আমি বিসিটিসি এগুলো তো করতে পারবো না, কারণ যেহেতু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই। হুম আমার হুম। তো পড়ার অনেক ইচ্ছা সামনে, যেহেতু বাংলাদেশের টপ কোম্পানি গুলা এই যে আইসিপিসি গুলাতে যাওয়ার জন্য টিম দরকার। তো ভালো টিম তো ইউনিভার্সিটি ছাড়া, মানে একটা এনভায়রনমেন্ট ছাড়া হয় না আসলে, এই না জিনিসগুলো না, দেখলাম তো। এটা একটা কনফিউশন আছে। একটা হচ্ছে গিয়ে আইসিবি তে যাওয়ার জন্য 3 জনের দরকার, 3 জনকে কিন্তু আসলে সেম ইউনিভার্সিটি হতে হয় এমন না। 3 জনের মধ্যে যে কোনো একজন আলাদা ইউনিভার্সিটি হতে পারে। এখন আপনি যদি কোড ফোর্সে কোড শেপে যদি ভালো করতে পারেন, আপনি যদি ভালো র্যাঙ্কিং থাকে, আপনি চাইলে অন্য ইউনিভার্সিটি কারোর সাথে কোলাবরেট করতে পারেন। এবং আইসিবিসি তে যদি ভালো করেন, এমনও দেখা যায় যে ড্যাফোডিল, এরপর ব্রেক, এমন অনেক ইউনিভার্সিটি আছে যে আপনাকে ফ্রিতে পড়াশোনা করাবে। আমার কথা বুঝছেন? ফ্রিতে পড়াশোনা করাবে যেন না হ্যাঁ আপনি যেন ভালো পার্টিসিপেট, ভালো র্যাঙ্কিং নিয়ে আসতে পারেন। হ্যাঁ। তো হুম, এরকম কালচার বাংলাদেশে আছে। এবং যারা ভালো করতে পারে, এমনকি দেখা যায় যে যারা ভার্সিটিতে ভালো করে, অথবা অনেক আছে স্কুল লাইফ থেকে আইওআই করে, হ্যাঁ, তারা যদি ভালো করে, দেখা যায় বাংলাদেশে বুয়েট থেকে শুরু করে সাস্ট আরো কিছু ওখানে আছে যেখানে আসলে কোটাই থাকে যে সব অলিম্পিয়াডে যারা ভালো করছে তারা যেন ইজিলি ঢুকে যেতে পারে। তো এটা একটা ভুল হুম, ধারণা যে আপনি অন্য ভার্সিটিতে সাথে কোলাবরেট করতে পারবেন না। আপনি যদি ভালো করে থাকেন, দেখা যায় যে হুম, আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। কারণ আপনার সাথে টিম করলে যদি কেউ ভালো রেজাল্ট আনতে পারে, কেমন আপনার সাথে টিম করবে বলেন? এই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ তো আমি বলেন বলেন। ভাবছি কি যে, হ্যাঁ, একটা ভালো একটা টাইম দেওয়া লাগবে। শুনছি যে অনেক সিনিয়র ভাইয়ারা আছে, তারা বললো যে 3-4 বছর মতো টাইম দেওয়ার দরকার। যদি এরকম টাইম থেকে তোমার কাছে মানে হুম, রিল্যাক্স থাকতে হবে আর কি একটু। তোমার আচ্ছা যদি আচ্ছা 2 বছর লাগে তাহলে তো এটা বেটার, বাট তোমার আচ্ছা আচ্ছা। এরকম একটা টাইম নিয়ে, টার্গেট নিয়ে তোমার সামনে আগানো উচিত আর কি। ওইরকম মানে বলার পরে তারপর আমি ভাবলাম যে একটা 1 বছর 1.5 বছরের পরে যে, না আমার তো এইভাবে 4 বছর যদি যাই, তাহলে পরবর্তী তো মানে বিপদে পড়বো আর কি, পরে তো আচ্ছা আর আচ্ছা। স্টাডি কন্টিনিউ করাটা ইয়ে হয়ে যাইবো। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আর কি ডেভেলপমেন্টে ঢুকলাম। ডেভেলপমেন্টে ঢুকে তো নির্দিষ্ট কিছু টার্গেট নিলাম যে টেকনোলজি গুলো কি কি শিখবো। তো এই রিয়েক্ট, তারপর হচ্ছে নেক্সট.জেএস আর নো স্কিল শিখলাম আর কি। তো এখন বর্তমানে কিছু প্রজেক্ট করতেছি আর কি, মানে যাতে পোর্টফোলিওতে বা রেজিউমেটা রাখতে নাইস পারি। নাইস তো নাইস। হ্যাঁ, তারপর মানে আমার বাংলাদেশের যে টপ কোম্পানিগুলো আছে দেখলাম, মানে ওইগুলাতে অনেক আগে থেকে, প্রথম যখন প্রোগ্রামিং করি তখন থেকে মানে পরিচিত হই আর কি, এগুলোর সাথে জানি যে এইসব জায়গাতে ভালো ভালো হুম হুম প্রোগ্রামাররা যাইতেছে আর কি। যেমন ব্রেন স্টেশন 23 হুম। একটা ড্রিম কোম্পানি বলা যায় আর কি। তো আমার আচ্ছা। ইচ্ছা আছে ভাই হ্যাঁ, তো একটা জবে ঢুকার পরে আর কি, যেহেতু ফাইন্যান্সিয়াল একটা সমস্যা, তো নিজেরে চালায় তারপর এটা হুম হুম। কন্টিনিউ করাটা মানে আমার আমার জন্য কেমন হইতে পারে, বা আমি শুরু করতে চাইতেছি আর কি। এই ধরেন একটা জবে ঢুকে তারপর শুরু করা আর কি। এখন আমি অ্যাপ্লাইটা শুরু করছি আর কি জবের ক্ষেত্রে। ইনশাল্লাহ বুঝতে আশা পারছি। করি আর কি, ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ হয়ে যাবে। স্টার্টিংটা, হুম। হ্যাঁ, স্টার্টিংটা করতে পারবো আর কি। তো এরপরে যখন জবে ঢুকবো, তারপর ঢুকার সাথে সাথে আমি ওই ধরেন এই সহজ কোডিং এর যে এপ্রিলে যে স্টার্টিং কোর্সটা আছে ওটাতে কন্টিনিউ করতে চাইতেছি। আচ্ছা। আবার টেকনোলজি যখন শিখতেছিলাম ভাইয়া, তখন আর কি মানে আমি চাইতেছিলাম যে কন্টিনিউ করি, তখন দেখতেছি আমি যে মানে টাইমটা ম্যানেজ করতে পারতেছি না, আমি পারতেছি না মানে কন্টেস্ট গুলা দিতে আর কি, রেগুলার কন্টেস্ট করতে, তারপর আচ্ছা আচ্ছা। প্রবলেম সলভিং এর টাইম দিতে পারতেছি না, আপ সলভিং আচ্ছা তো হইতেছি না, এদিকে কন্টেস্টে দিতে পারতেছি না। আমি শর্ট করে দিতেছি ভাইয়া। ঠিক আছে। সেটা আমি পরে আপনি তাহলে এখন কি একটা কিছুতে ঢুকে আসলে তারপর আবার প্রিপারেশন নেবেন টপ হ্যাঁ, কোম্পানিতে গুলোতে যাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা মানে ঠিক ওই আছে। হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। তো আচ্ছা তো ওই আপনি তো, হুম, হ্যাঁ বলেন বলেন বলেন, শেষ করেন, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ভাই, ও তো ওই যে এপ্রিলে যে ক্লাসটা শুরু হইতেছে আর কি, তখন থেকে আমি ভাবতেছি যে আমিও মানে ওনারা যখন শুরু করবে তখন থেকে আবার শুরু করবো আর কি। পাশাপাশি আচ্ছা। আমি জবের জন্য প্রিপেয়ার হইবো আর হুম হুম। মানে শুরু করতে থাকবো আর কি।
আচ্ছা তো এটা ঠিক আছে। চাইতেছিলাম আর কি। তো এই ক্ষেত্রে তো আমার জন্য কি পরামর্শ থাকবে? আর আচ্ছা আমি তাহলে এই বলতেছি। আমার আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। আমি বলতেছি যে আচ্ছা উনি যখন কোম্পানিগুলো নিয়ে আসলো, যেমন ব্রেন ইনস্টিটিউশনের কথা বলবো, অনেকে হয়তো ব্রেন ইনস্টিটিউশনের নাম শুনছে, যে আরো কিছু কোম্পানি আছে তাদের আসলে আপনার ব্রেন ইনস্টিটিউশনের তো যখন ভাই স্টার কোডার ও সামথিং এসব নাম শুনছেনই তাই না, যারা আসলে ফ্রেশারদের নেয় তাই না, হ্যাঁ হ্যাঁ ভাই। যেখানে আসলে মোটামুটি জি প্রতি বছর 50-60টা পোলাপান নেয় তাই না। তো হ্যাঁ ওটার মধ্যে অনেকের ড্রিম থাকে যে স্টার কোডারে ঢুকে যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে এইসব কোম্পানিগুলোকে কেমনে হায়ার করে, তখন হায়ারিং প্রসেসটা নিয়ে জানি। হ্যাঁ, তো ব্রেন ইনস্টিটিউশনের যে স্টার কোডারটা নেয়, তো তাকে সবার আগে একটা ফর্ম ও সামথিং এ একটা ফিজিক্স ফান্ডামেন্টাল নিয়ে একটা সর্ট আউট করে, যেখানে স্টার কোডারে অ্যাপ্লাই করে আপনার 10-15 হাজার পোলাপান বাংলাদেশে। নিবে কয়টা, মানে 50-60টা পোলাপান নিবে, অনেক সময় 40টাও নেয়, 30টাও নেয়। তো একটা ফর্মের মাধ্যমে আপনার ধরেন গুগল ফর্ম বা সামথিং এর মাধ্যমে একটা একটা অনলাইন একটা এক্সাম নিয়ে নেয়, যেখানে ধরেন 2-3 হাজার ভাইয়া, পোলাপান সর্ট আউট একটু করে নিয়ে আসে। ইন্টারফেয়ার করি আর কি, একটু হ্যাঁ এক মিনিট লাগবে। হ্যাঁ বিষয় হচ্ছে লাস্ট ওই যে স্টার কোডার আছে না, ওইটাতে আমি মানে দেখার জন্য আর কি, এক্সপ্লোর করার জন্য জয়েন হয়েছিলাম আর কি, মানে অ্যাপ্লাই করেছিলাম, তারপর দিছিলাম আর কি। তো ওখানে দেখলাম যে এসকিউএল পার্টটাতেও ওনারা প্রশ্ন করে, তারপর মানে প্রবলেম গুলো এত হার্ড থাকে না, মানে এই যে ছোটখাটো ইনক্রিমেন্ট হুম, ডিক্রিমেন্ট হুম, ওই টাইপের হুম, দেখলাম যে হুম, প্রবলেম গুলো থাকে আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি এমসিকিউ গুলা যে। সমস্যা নেই। হুম, হুম। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ ভাই। ওইটাই হচ্ছে উনি যখন যেটা বললেন যে ফার্স্ট স্টেপে যখন 10-15 জন অ্যাপ্লাই করে, তখন আসলে আপনাকে এসব ছোটখাটো কোশ্চেন যেগুলো আসলে আপনার ক্লাসে পড়ে আসছেন, ওওপি, অপারেটিং সিস্টেম, এসকিউএল, ছোটখাটো আপনার প্রবলেম সলভিং এর কিছু কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, কারণ আপনার তো অপশনাল তাই না, তো এই তো আপনার কোড করার সময় নাই তাই না। তো বেসিক যার ফান্ডামেন্টাল নিয়ে কিছু কোশ্চেন করে। তো সেকেন্ড রাউন্ডে হচ্ছে গিয়ে আপনাকে ওদের বেনিফিশিয়ারি অফিসে নিয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে আপনাকে ওদের পিসিতে বসাইয়া বিভিন্ন ওরা ইয়াতে বেচে বেচে নিয়ে যায়, বেস বেস করে করে প্রতি বেচে ধরেন 50-60 জন, 70 জন, 100 জন করে করে নিয়ে যায় ওদের অফিসে। ওদের সেট আপ থাকে, পিসি সেট আপ থাকে, ওই সেট আপে গিয়ে আপনাদেরকে 6 থেকে 7টা প্রবলেম দিবে, প্রবলেম সলভিং রাউন্ডের মতোই। তখন কিন্তু আপনাকে এই বেসিক প্রবলেম গুলো দিবে না, মোটামুটি মডারেট মিডিয়াম লেভেলের প্রবলেম গুলোই দিবে। তো সেগুলোই কিন্তু আপনাকে সলভ করতে হবে। হ্যাঁ, সেখান থেকে আপনাকে বাছাই করা হবে, বাছাই করে দেন আপনাকে ধরেন আরো ওখানে যদি ভালো করতে পারেন, নেক্সট রাউন্ডে যদি যান, তখন ধরেন আপনাকে আরো ফান্ডামেন্টাল নিয়ে আরো কিছু কোশ্চেন থাকতে পারে। সবার লাস্টে গিয়ে দেন আপনার কিন্তু ইন্টারভিউ ফেস করবেন। সব ইন্টারভিউতে গিয়ে আপনাকে হয়তো বা ধরেন প্রবলেম সলভিং থেকে শুরু করে ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন করবে, এটা তো স্বাভাবিক। এই হচ্ছে কি বেনিফিশিয়ারি হায়ারিং, যখন ভাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে কেস হ্যাঁ ভাইয়া। এখন। কিন্তু দিন শেষে কি আপনাকে কিন্তু এই আচ্ছা প্রবলেম ভাইয়া, সলভিং এর বাধাটা থেকেই যাচ্ছে। দিন শেষে আপনাকে কিন্তু এই ধাপটা উতরাতে গেলেই আপনাকে কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে যে আপনার কি আছে না আছে এটা দেখা, এটা শো করার আগেই কিন্তু আপনি বাধা কিন্তু একটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আমি যে যখন আমাদের কোর্সের কথাটাই বলে আসলাম, ঠিক আছে, আমি এটা বলে নেক্সট আমি আরো কিছু দেখাবো কোম্পানিগুলোর স্ট্রাকচার, স্যালারি এটা নিয়ে। এবং এখানে অনেকে আছে যে এখনো কোশ্চেন করার সুযোগ পায় নাই, সবার থেকে একটা একটা করে কোশ্চেন নিব, সমস্যা নাই। আমি আমাদের কোর্সের জিনিসটা একটু দেখাই। তো ওয়েট, স্ক্রিনশট দিই একটু। মাই সিন কি দেখা যায়? জি ভাই ভাই, দেখা আচ্ছা ঠিক যাইতেছে। আছে। তো এই দেখেন, আমাদের কোর্সে আমরা কিভাবে আসলে আমি ডিজাইন করছি জিনিসটা, যেমন আপনার আপনার বেসিক যে ইয়াগুলো আছে, অপারেটর, অ্যারে, স্ট্রিং, দেন রিকার্সিভ ফাংশন, এসটিএল, দেন আস্তে আস্তে আমরা আহ, একটু মডারেটেড মিডিয়ামের দিকে যাচ্ছি, অ্যাডভান্সের দিকে যাচ্ছি। নাম্বার থ্রির বিভিন্ন প্রবলেম আছে, এরপরে গ্রিডি প্রবলেম আছে, গ্রাফের আছে, ডাইনামিক প্রোগ্রামিং এর আছে। তো এগুলো হচ্ছে কি বেসিক ফান্ডামেন্টাল, এবং বাংলাদেশের যে টপ কোম্পানি গুলো আছে মোটামুটি এইসব এই ধাঁচেরই এখান থেকেই মোটামুটি কোশ্চেন গুলো করে। হ্যাঁ, তো এই যে এখানকার যে নলেজ গুলা দেখা যাবে যে আপনি যে এখানে 3 মাসের একটা ইন্টেন্স কোর্স করতেছেন, একটু সময় দিচ্ছেন, আপনার দেখা যাচ্ছে আপনি তো দেখা যাচ্ছে আপনি তোকে বললেন যে 3-4 বছর সময় দেওয়া লাগে। তো আমি যেটা ইয়া শেয়ার করি, আমি অনেকে শেয়ার করছি জিনিসটা, ইয়াটা যে আমার ভার্সিটির সিনিয়র ভাই ছিলেন, উনি কোনটা করতেন না, মানে পড়াশোনা করতেন, চিল করতেন। হ্যাঁ, এখন থার্ড ইয়ারে উঠছেন, কোন একটা প্রবলেমের কারণে একটা প্রবলেম একটা পোলাপানে জিজ্ঞেস করছে, সে ধরনের কন্টেস্ট করতো আর কি।
সে তখন বললো যে তুই পারবি না এটা, তুই কেননা এটা কন্টেস্ট না করলে পারা যায় না। তো ওই ভাইয়ের গায়ে লাগছে যে লাইক আমার এই কথাটা বললি কেন, আমি পারবো না কেন, আমি তো অ্যাডমিশন দিয়ে তোদের মতো ভালো করেই তো অ্যাডমিশন এই আজকে এই ভার্সিটিতে ভর্তি হতে পারছি, এই সাবজেক্টে ভর্তি হতে পারছি, তাহলে আমি কেন পারবো না। তো ভাইয়ের মধ্যে জেদ চাপে গেছে। তো ভাই থার্ড ইয়ার থেকেই একদম ধুমতে শুরু করছে। তো সেটা দেখা গেছে যে উনি আজকে এখন অ্যামাজনে আছেন। তো এই হচ্ছে কি কি তো আসলে সময় ম্যাটার না, আপনি যদি প্রবলেম সলভিং স্কিলটা থাকে, আপনার যদি নলেজ থিঙ্কিংটা থাকে, একাগ্রচিত্ত থাকে, এটা 1 বছর 1.5 বছর 6 মাস এগুলো ম্যাটারই না। বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারে জবের জন্য প্রবলেম সলভিং এর যে প্রিপারেশন, আপনি যদি এই এখানে যে টপিক গুলো আছে এগুলো যদি ভালো মতো শিখেন, ক্লাসে যেগুলো পড়ানো হবে এবং কন্টেস্টে কিছু কিছু প্রবলেম আপনাদের প্র্যাকটিস করতে দেওয়া হবে, এগুলো যদি ভালো মতো করেন, দ্যাটস এনাফ বাংলাদেশের পার্সপেক্টিভে। ঠিক আছে, এই হচ্ছে কেস। তো জিনিস হচ্ছে কি আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আচ্ছা, এটা যখন শেয়ার করছি আপনাকে, বাংলাদেশের কোম্পানি গুলা কে কেমন, তাহমিনা ব্লগ নামে একটা ব্লগ আছে, হ্যাঁ, উনি আর কি সেলিসে আছেন মনে হয়। উনি একটা বাংলাদেশের কোন কোম্পানি কেমন স্যালারি দেয় স্টার্টিং এ এরকম একটা জিনিস মেনটেন করে। তো আমি যে টপ কোম্পানিগুলোর নামগুলো লিখছিলাম, এই যেমন ইনস্টিটিউটের নাম লিখছিলাম, তারা ফ্রেশার্স কে মোটামুটি দেয় দেখেন 50-60 রেঞ্জের মধ্যে স্যালারি দেয়। তারপর সেলিসের নাম লিখছিলাম, সেলিসেও দেখেন একটা জুনিয়র একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সে 50 থেকে 90 পর্যন্ত স্যালারি দেয়। ঠিক আছে, শুরুতে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুরু করে ডাইরেক্ট, তো মোটামুটি 50 দিয়ে শুরু করে মোটামুটি। যদি কাইটের কথা বলি, কাইটে মোটামুটি আপনার 50-60 দিয়েই শুরু হয়। তারপর বিকাশের যদি কথা বলি, সো বিকাশ এটা মোটামুটি আরো বেশি, ওদের 50-60 দিয়ে শুরু হয়, আমাদের ফেসিলিটিস অনেক আছে। তো বাংলাদেশে যে বড় কোম্পানি থেরাপ দেখে আছে নাকি, তো এই যে থেরাপে মোটামুটি আপনার অ্যাসোসিয়েট যারা শুরু করে জুনিয়র পর্যায়ে, তারা মোটামুটি 60-70 দিয়ে শুরু করে। তো বাংলাদেশের টপ কোম্পানি গুলো আছে, এখানে টপ কোম্পানি গুলোর নামও আছে, মানে অ্যাপস কোড একদম কোর প্রবলেম সলভারদের নেয়, মোটামুটি অনেক ফেসিলিটিস আছে, এই দিয়ে শুরু করে। ঠিক আছে, তো এই হচ্ছে কি বাংলাদেশের মোটামুটি টপ কোম্পানি গুলোর লিস্টটা দেখাইলাম। তো এ হচ্ছে কি তারা শুধু প্রবলেম সলভারদের এই জন্যই নেয়, এতক্ষণ ধরে যে এই প্রবলেম গুলোই বললাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন নেয় আর কি। ঠিক আছে, তারা আসলে রিয়েল লাইফ এই টাইপের প্রবলেম গুলো সলভ করতে পারে। এবং বেনিফিশিয়ারির কথাগুলো বললাম যে বেনিফিশিয়ারি কিভাবে ওদেরকে হায়ারিং গুলা নেয়, মোটামুটি অলমোস্ট মোটামুটি সব কোম্পানির হায়ারিং গুলো এরকমই থাকে। এই হচ্ছে কেস কি। তো আমার আমাদের এই কোর্সের লক্ষ্যটাই হচ্ছে কি, যারা আসলে মোটামুটি ইন্টারভিউ নিতে চায় অথবা এখন থেকে আসলে ফ্লেভারটা পাইতে চায় এবং আসলে কিছু অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আইডিয়া রাখতে চায় এবং প্রবলেম সলভিং জিনিসটা শুরু করতে চায় এবং একটা মোমেন্টামে আসতে চায়, তাদের জন্য এটা হচ্ছে কি কভার কি। যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা ক্লাস নেবে অথবা যারা কোর্সে যারা ভালো রেটিং, তারাই আসলে এখানে ক্লাস নেয়। তারা এই জিনিসগুলো আসলে আপনাদের মধ্যে জিনিসটা যেন আপনার যেমন ওইরকম টাইপের বলা যখন শিখবেন তখন বুঝতে পারবেন যে আসলে না থিঙ্কিংটা কেমনে করা লাগে আর কি। হ্যাঁ, এই হচ্ছে কেস। তো বলেন নেক্সট, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, মাহমুদ ভাই। বাংলাদেশি কোম্পানির জন্য মানে এভারেজ যদি আমি বলতে চাই, ফুড ফোর্সেস কত রেটিং আর কি সেফ জোনে, যে আমি এত রেটিং তুললে বুঝতে পারবো যে আমি এই ইন্টারভিউ গুলা ক্র্যাক করতে পারবো। বাংলাদেশে যে কোম্পানিগুলো এতক্ষণ আমি নামগুলো বললাম 6-7-10টা কোম্পানির নাম যেগুলো বললাম আমি দেখাইলাম, এদের স্ট্রাকচার স্যালারি রেঞ্জ, তো এখানে মোটামুটি আপনি যদি স্পেশালিস্ট থাকেন অথবা এক্সপার্ট থাকেন, তো ইজিলি আপনি চাইলে ওই কোম্পানি কাউকে বললে রেফার করতে বলে ইজিলি রেফারেল পাই যাবেন এবং ইন্টারভিউ বোর্ডে যাওয়ার একটা ভালো হাই চান্স থাকে। হ্যাঁ, 1400 রেটিং প্লাস হইলে আর কি। সো এই হচ্ছে কেস। আর ভাইয়া, কাইট গেম স্টুডিও কি গেমস বানায় নাকি? এই হচ্ছে কি একটা বিগ কোশ্চেন, আমাকে সবাই বলে কিন্তু আমরা নামে গেমস কিন্তু কখনো গেমস বানাই না। ঠিক আছে, তো আমরা আমি এতদিন ভাবতাম শুধু গেমস বানায়। না, আপনি আগে কি কার গেমসের নাম শুনছেন নাকি? হ্যাঁ, নাম শুনছি। আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের কোম্পানি আবার কিছু আইপিসি তে স্পন্সর থাকে এবং লাস্ট ফার্স্ট আইপিসি তে স্পন্সর ছিল। ওদের ব্যাগ গুলাতে দেখবেন ফার্স্ট আইপিসি যদি পার্টিসিপেট করে থাকেন দেখবেন ব্যাগের মধ্যে আমাদের স্পন্সরদের নাম লেখা আছে। তো এই তো, কিন্তু আমরা গেমস বানাই না। এটা একটা ফানি একটা জিনিস যে আমরা আসলে অন্য সফটওয়্যার নিয়ে কাজ করি। হ্যাঁ, অ্যাপস ওয়েব এগুলো নিয়ে কাজ করি, সমস্যা নেই। বলেন নেক্সট কোশ্চেন। কি কারো কোনো কোশ্চেন নাই? সবাই কি মোটিভেটেড নাকি?
ভাই আপনি যে ব্লগটা দেখাইলেন না, ওখানে হ্যাঁ 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 কোম্পানিতে ধরেন যে অনেক কিছু ছিল, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই সবকিছু কি এন্ট্রি লেভেল না প্রমোশন পাওয়ার পর পর একটা একটা? সফটওয়্যার কোনো কোম্পানি আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, কোনো কোম্পানি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, কেউ অ্যাসোসিয়েট বলে, ঠিক আছে। তো এগুলো কোম্পানি বেঁচে ধারণা। আমি আপনাদেরকে এতক্ষণ রেঞ্জ গুলো আর কি একদম ফ্রেশার্স রেঞ্জটা দেখাইছি, ফ্রেশার্সের জন্য রেঞ্জ গুলো দেখাইছি। হ্যাঁ, কোনো কোম্পানিতে অ্যাসোসিয়েট দিয়েই শুরু করে, যেমন কাইটে শুরু করে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আবার স্যামসাং এ বলে যে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাইরেক্ট, ওদের কোনো ভ্যারাইটি নেই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবার প্রমোশন হলো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এগুলো কোনো ম্যাটারই না। দিন শেষে আপনার কি ডেজিগনেশন, এটা দিয়ে কি হবে বলেন, তাই না? তো আপনি কি শিখতে পারতেছেন, কি পরিমাণ কি পাচ্ছেন, আর দিন শেষে কত পাচ্ছেন যদি একদম ডিরেক্ট বলি, এটা ম্যাটার করে। তো ডেজিগনেশন ইজ জাস্ট ফ্যাক্ট। একটা সময় গিয়ে 2-3 বছর 4 বছর পরে আপনি এমনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, ডেজিগনেশন এরকম হয়ে যায়, ঠিক আছে। এই তো বলেন। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন, যে অবশ্যই। বাংলাদেশে ইনোসিস ছাড়া কি আর কোনো রিমোট কোম্পানি আছে যারা রিমোটলি কাজ করার সুবিধা দেয়? আপনি অপটিমাইজলির নাম শুনছেন? জি ভাইয়া। অপটিমাইজলি কিন্তু বাংলাদেশের গুগল বলা যায়। হ্যাঁ, আমাদের ফ্রেশার্সকে 6 মাসের ট্রেনিং দেয়, 6 মাসে ইন্টার্ন নেয়। হ্যাঁ, ইন্টার্নে মোটামুটি 50-60% স্যালারি দেয় শুধু ইন্টার্নকে। হ্যাঁ, তাদের মোটামুটি 1-2 বছর জব করলে মোটামুটি দেখা যায় যে 1.5-2 লাখ টাকার কাছাকাছি চলে যায় 2-3 বছরের এক্সপিরিয়েন্সে, বুঝতে পারছেন? অপটিমাইজলি হচ্ছে বাংলাদেশ মোটামুটি ফ্যাং এর মতো। আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলি নাই, কিন্তু কাছাকাছি অ্যামাউন্ট থাকে 2-3 বছরের এক্সপিরিয়েন্সে। হ্যাঁ, তো এই যে তুমি বলেন যে কেমন স্যালারি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি যদি ভালো বাংলাদেশের টপ কোম্পানিগুলোতে থাকেন, মোটামুটি লাখ প্লাস তো হবেই, 1,10,20 প্লাস তো অবশ্যই হবে 3-4 বছর এক্সপিরিয়েন্সে। এই হচ্ছে কেস। আর কি যেন বলতেছিলেন আপনি? ভাই আমার কোশ্চেনটা ছিল যে বাংলাদেশে ইনোসিস ছাড়া অন্য হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রিমোটের কথা বলতেছিলেন। হ্যাঁ, এই অপটিমাইজলি আপনার রিমোট অফার করে। হ্যাঁ, ওদের দেখা যায় যে 2 দিন অফিস, 2 দিন 3 দিন মনে হয় রিমোট ও সামথিং কিছু একটা রিমোট কালচার আছে। আর বাংলাদেশে খুব কম কোম্পানি রিমোট দেয়। আর রিমোট এই তো বাংলাদেশে ইউনিভার্সিটি ছাড়া মনে হয় আমি তেমনটা দেখি না রিমোটে আর কি। এবং বাংলাদেশে অপারেটেড কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, তারা আবার রিমোট দেয়, বুঝতে পারছেন? এরকম কিছু কোম্পানি আছে, আমি ডিরেক্ট এখন নাম বলতে পারতেছি না, কিন্তু বাইরের কোম্পানি, কিন্তু বাংলাদেশিতে ওদের ইয়ে আছে, ব্রাঞ্চ আছে বা সামথিং। কিন্তু জাপানিজ কোম্পানি আছে, কানাডিয়ান, ইউএসএ কিছু কোম্পানি আছে, তারা বাংলাদেশ থেকে অপারেট করে কিন্তু রিমোটে। যেমন ইউনিসিস বাংলাদেশে অপারেট করতেছে, কিন্তু আবার রিমোট এরকম আছে আর কি। বাট আছে, অ্যামাউন্ট ভালোই আছে। এই তো বলেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন নাই? কেউ বলতেছে না যে ভাই আমি কেমনে ভালো করতে পারি, সবাই শুধু আহ চাকরি কেমনে পাবো, টাকা পয়সা কেমনে কামাবো, এটা নিয়ে ইন্টারেস্টেড। কেউ এটা তো বলতেছে না, যে ভাই ঠিক আছে আমি 6 মাস সময় দিব, বলেন 6 মাসের মধ্যে কি আমি আসলে করতে পারবো কিনা, 6 মাসের মধ্যে আমি আসলে প্রবলেম সলভার ভালো মতো হইতে পারবো কিনা, আমি আসলে 6 মাস এফোর্ট দিলে কি একটা ভালো পদে যাইতে পারবো কিনা। কিন্তু এটা কেউ ভেবে এইটা চিন্তা ভাইয়া করে না। করতাম ভাইয়া সহজে। কুতুব ভাই বলেন। ভাইয়া এটা অনেককে জিজ্ঞাসা করছি, সবাই শুধু বলে প্র্যাকটিস প্র্যাকটিস, তাই জিজ্ঞাসা করি। আরে সেই, আচ্ছা ঠিক আছে, বলেন কুতুব ভাই, কোশ্চেন এটা কি কোশ্চেন আপনার? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, না আমি আচ্ছা। গতকালকে আসলে কি ভাইয়ার সাথে কথা বলছিলাম যে ভাইয়া আমি এখন 3-2 তে আছি আর কি ভাইয়া। হ্যাঁ। মিড চলতেছে, এরপরে হচ্ছে ফাইনাল। মানে ধরতে গেলে আমার হাতে হচ্ছে মানে 13 মাস মতো সময় আছে, ওভারঅল ধরলে 1.5 বছর আর কি। হুম। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া মানে আমি কোড ফোর্সে হচ্ছে মানে মাঝখানে আমি 1 বছর করছিলাম, তবে তখন ইমপ্লিমেন্টেশন কোয়েশ্চেন গুলো ধরতে পারতাম। তারপর মাঝখানে একটু ব্রেকডাউন দিছিলাম, কারণ আমার ভার্সিটিতে হচ্ছে সিপির ওইরকম মানে এনভায়রনমেন্ট ছিল না আর কি। তো আমি যেহেতু মানে কিছু প্রবলেম সলভ করতে পারি আর কিছু প্রবলেম সলভ করতে পারি না, এই কারণে হতাশায় ছেড়ে দিছি। না বুঝতে আবার পারছি। এখন আমাদের যে বন্ধু ভাই যারা আছে তারা দেখি যে ভালো ভালো সফটওয়্যার কোম্পানি গুলোতে যায়, তারা বলে যে আবার কি কন্টিনিউ করে, মানে এরকম হয়। বুঝতে আমি পারছি। ফাইনালি এই যে গ্যাতে ভর্তি হয়ে আবার কন্টিনিউ। এখানে প্রবলেম হচ্ছে ভাইয়া মানে এই যে এই টাইমটা যেটা আছে ওইটার ভিতর কি আসলে মানে এই যে আপনি যে কোয়েশ্চেনটা বললেন আর কি, মানে এটাতে পসিবল কিনা যে ভালো একটা আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে। তো এই আমি যে এই যে আপনার মানে থিঙ্কিং যেটা বলেন, যে আমরা যে মানে অনেক কোয়েশ্চেন যেগুলো আছে মানে ইনস্ট্যান্ট কোয়েশ্চেন পরে আমাদের মাথায় আসলে কোনো লজিকে আসে না।
মানে আবার এটা যদি আমরা যদি টিউটোরিয়াল দেখি বা মানে একটু যদি হিংস পাই, মানে এটা লাগে যে ইজি, মানে আচ্ছা ওইখানে কুতুব ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। চলেন আমরা একটু বাঙালি তো আমরা আমরা অনেক কিছু অনেক সময় একটু শর্টকাট চিন্তা করি, অথবা দেখি কোনো চোরা বুদ্ধি আছে কিনা। অনেকে চিন্তা করি না, দিন শেষে তো আমাকে সার্ভাইভ করতে হবে, কোনো না কোনো চাকরি পাইতে হবে, অথবা এমন না, এমন তো না যে না শিখে করবো এরকম। এখন শেষ সময় যারা আছি, অথবা কি করা যাইতে পারে, তাই না? একটু যদি কোনো শর্টকাট আছে কিনা, অথবা শর্টকাট তো কোনো কিছুই নাই, প্র্যাকটিস করতে হবে। সবাই এই চোখে যে বলেন যে প্র্যাকটিস, ঠিক আছে, আমি প্র্যাকটিস বাদ দিয়ে বলতেছি। আহ, তাই না? এরকম কোনো কিছু তো চিন্তা ভাবনা করতেছেন যে এত কম সময়ের মধ্যে কিভাবে আসলে অ্যাডপ্ট করা যায় জিনিসপত্রগুলো, তাই না কুতুব ভাই আর জি ইশতিয়াক ভাই। ভাই? আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা যদি মোটামুটি সবারই হয়ে থাকে, তাহলে কোশ্চেন অ্যান্সারটা আমি দিচ্ছি। তো সত্যি বলতে কি, মানে যারা শেষের দিকে আছেন তারা আসলে কি চান? জব পাইতে চান, টার্গেট তো এটাই নাকি কুতুব ভাই? নাকি আপনি এখন প্রোগ্রামিং এ বস হতে চান? কিন্তু আপনার কি দরকার? জবও পাওয়া দরকার, তাই না? প্রোগ্রামিং এ বস হন আর যেটাই হন, জি এখন তাহলে কি দরকার এখন? আপনার এখন হচ্ছে কি অ্যানালাইসিস করতে হবে আসলে। স্যামসাং এর ধরেন আমরা টার্গেট, স্যামসাং আসলে কাদের কেনে, ঠিক আছে, স্যামসাং আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। দেখা যাচ্ছে যে না, আপনার সিজিপি ওদের যে রিকোয়ারমেন্ট 3 পেতে হয়, এত সব রকমের বাংলাদেশের মধ্যে শুধুমাত্র স্যামসাং এ অ্যাপ্লাই করতে গেলে শুধু 3 লাগে। তো স্যামসাং এ অ্যাপ্লাই করতে গেলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। মোটামুটি আপনাকে ডাকার চান্স মোটামুটি 50-60%, 70% যদি আপনি নর্মাল একটা কোডার হয়ে থাকেন। হ্যাঁ, এবং আপনি যদি আপনার কোনো ভাই ব্রাদার রেফারেল নিয়ে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে তো অবশ্যই ভালো একটা চান্স আছে, আপনাকে ডাকবেই। তো আপনি এখন অ্যানালাইসিস করেন, যদি আমাকে কোনো কোনো ডাকেও, নেক্সট যে প্রসিডিউর গুলো আছে এগুলো আমি কি উত্তর দিতে পারবো কেমনে? আপনি একটু টেকনিক্যালি চিন্তা করেন, নট লাইক যে আমি প্রবলেম সলভিং পারি না, আমার রেটিং নাই, এই নাই সেই নাই, আমাকে মনে হয় ডাকবে না, আমি এখন হতাশ হয়ে বসে থাকি, শেষ। ইট ইজ নট লাইক দ্যাট। আপনি আসলে টেকনিক্যালি চিন্তা করেন, একটু শর্টকাট ওয়েতে চিন্তা করেন। And আপনার কাছে সময় কম, সময় কমটাকে কিভাবে আমি 13 মাস আছে তো, 13 মাস থেকে ধরেন 6 মাস বাড়ি করে আনেন, 6 মাসে কিভাবে আমি একদম রেডি হতে পারি ইন্ডাস্ট্রির জন্য, এইভাবে চিন্তা করেন। পয়েন্টটা বুঝতে পারছেন? এখন আমি যে পয়েন্ট গুলো বলতেছিলাম যে স্যামসাং আমি ধরেন ডাক পাইলাম, এখন আমার পরের রাউন্ড কি? পরের রাউন্ড হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, আমি এখন একটু খোঁজ খবর নেই যে আসলে স্যামসাং এ কি ধরনের প্রবলেম সলভ হয়, কি টাইপের প্রবলেম আসবে, এটা কিন্তু মোটামুটি সবাই জানে। হ্যাঁ, আমি অনেকে এখন আছেন যে আমি যে কথাটা বললাম এটা নিয়ে অবাক হয়ে যেতে পারেন যে ভাই কেমনে জানবো যে এই প্রবলেম কি আসবে। ঠিক আছে, এটা আরো অন্য আলোচনা, এবং এই জিনিস আমি এখনই বলতে চাই না, অথবা কেউ যদি জানতে চান পার্সোনালি আমাকে জানাই, জানতে চাইেন যদি কোনো ইন্টারভিউ দেওয়ার আগে আগে জানতে চান, সমস্যা নেই, ওটা অন্য আলোচনা। তো আপনি চিন্তা করেন যে স্যামসাং কি টাইপের প্রবলেম আসে। এখন আপনি প্রবলেম দেখতে গেলে দেখলেন যে আপনাকে কিন্তু প্রবলেম যেগুলো আসবে এগুলো কিন্তু এত হার্ড লেভেলে আসতেছে না। দেখা যাচ্ছে যে আমরা কন্টেস্ট টাইমে যে পরিমাণ হার্ড লেভেলে কন্টেস্ট করি এরকম আসতেছে না। দেখা যাচ্ছে আপনার একটা প্রবলেম দিবে, এই দেখা যাচ্ছে 3 ঘন্টায় সলভ করতে পারলেই হয়েছে আপনার। হ্যাঁ, তো আপনি এখন চিন্তা করে দেখেন যে আপনি এতক্ষণ যে হাই হুতাশ করতেছিলেন আমি কি পারবো, ইয়ে করবো সেই করবো, আপনি এখন বুঝতেছেন যে না, আপনার প্রবলেম এত কঠিন আসে না, এত হালকাও আসে না, ইজিও আসে না। তাহলে ঠিক আছে, তাহলে কি প্রবলেম আসে? তো আপনি দেখলেন যে মোটামুটি না, আপনার এই নাম্বার থিওরি, গ্রাফের বিএফএস ডিএফএস যে পার্ট গুলো আমরা সলভ করি ক্লাসে শিখে আসছি, এটাই একটু প্রবলেম সলভিং এর মাধ্যমে কেমনে সলভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আইডিয়া দরকার, ডাইনামিক প্রোগ্রামিং কিছু আইডিয়া দরকার, এবং ইমপ্লিমেন্টেশন কিছু টেকনিকের আইডিয়া দরকার। ঠিক আছে, এখন একটু এখন দেখেন আপনি আগে কোথায় ছিলেন? একদম হাই হুতাশ অবস্থায় ছিলেন, কি করবো না করবো, আমার তো রেটিং নাই, সেই নাই, হাই নাই, কত কিছু নাই। এখন দেখেন আপনি সর্ট আউট করে নিয়ে আসছেন, না আমার কিন্তু এই দেখেন এই বেসিক টপিক গুলো যদি জানতে পারি আমার একটা ভালো চান্স আছে যে আমি আসলে প্রবলেম গুলো সলভ করতে পারবো। এবং দেখা যাচ্ছে যে আমি যদি ভাই ব্রাদার থেকে, যারা চাকরি করতেছে তাদের থেকে একটা ইনফরমেশন নিয়ে নেই যে কি টাইপের প্রবলেম হতে পারে, ওইগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে আমি 2 মাস 3 মাস ভালো মতো প্র্যাকটিস করলে তো আমি পারবোই। ঠিক আছে, এখন আপনি ধরেন লাগাতার এরকম 2-3 মাস 4 মাস প্র্যাকটিস করলেন, আপনার জব পাইতে হবে টার্গেট, এবং স্যামসাং আপনি টার্গেট করছেন জব পাইতে হবে। তো দেখা গেল যে আপনি একটা ভালো চান্স থাকতেছে যে 60-70% চান্স আছে আপনি ওই প্রবলেম রাউন্ডটা উতরে ফেলতে পারবেন। ঠিক আছে, ভালোই চান্স আছে, কেননা ওখানে যে প্রবলেম গুলো আসে আমি এসিওর করে বলতে পারি যদি আপনি আমি তখন যে টপিক গুলো দেখাইলাম এগুলো যদি আপনি ভালো মতো পারেন, মোটামুটি 3 মাস থেকে 4 মাস 6 মাস ভালো মতো এফোর্ট দেন, আপনাকে আসলে কেউ ঠেকাতে পারবে না, আপনি আসলে এই প্রবলেম গুলো পারবেনই। হ্যাঁ, এত ইজি প্রবলেম দেয়, এমনকি কোনো এমনকি আছে যে আপনি শুধু একদম ব্রুট ফোর্স সলিউশন, এন স্কয়ার এন কিউব সলিউশনও লিখে দেন, তাও হয়ে যায়। কেন হয় এগুলো কোনো অন্য দিনের আলোচনা, অন্য কোনো দিন আলোচনা করবো, এত টাইম না নেই আজকে, 12টা বেজে যাচ্ছে। তো আপনি ধরেন দেখেন আপনি কোন অবস্থায় ছিলেন, কিছুই পারতেছিলেন না, কিছুই নাই আপনার হাতে, হাই হতাশ অবস্থা, সেখান থেকে আপনি মোটামুটি এখন
বুঝে গেছেন যে আপনার এই কটা জিনিস প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে আপনার ক্র্যাক করে ফেলতে পারবেন। ধরেন কোনোভাবে আপনি প্রবলেম সলভিং রাউন্ডে উতরে ফেললেন, ঠিক আছে, ইন্টারভিউ বোর্ডে কি হবে, আপনি এখন খোঁজ খবর নিয়ে দেখলেন যে ইন্টারভিউ বোর্ডে গেলে তখন তারা আসলে আপনার এত ইন্টেন্স কোড সলভ করতে দিবে না, ঠিক আছে, নর্মাল ওপি কিছু রিলেটেড জিজ্ঞেস করবে, ডাটাবেস কিছু জিজ্ঞেস করতে পারে, প্রবলেম সলভিং এর কিছু ধরেন বাইনারি সার্চ ট্রি এইসব হাবিজাবি যে ক্লাসে যেগুলো পড়ে আসছেন হাবিজাবি কিছু কোশ্চেন করলো, হ্যাঁ। তো জিনিসপত্রগুলো কিন্তু আসলে ইজি। আপনি দেখবেন যে এইসব মোটামুটি বড় কোম্পানিগুলো দেখবেন যে অনেক সময় দেখবেন যে এত ভালো প্রবলেম সলভারও না, এত আইসিপিসি রেটিংও নাই, এবং কোড প্রসেসে এত 1200-1300 রেটিংও না, দেখবেন ইজিলি চান্স পেয়ে যাচ্ছে। তার কারণ একটাই যে সে আসলে হতে পারে যে পড়াশোনা করছে, সিজিপিএ এর পিছনে টাইম দিছে, কিন্তু এত প্রবলেম সলভ করে নাই, কিন্তু দেখা গেছে যে সে আসলে জব পাইতে চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, দেখা গেছে যে লাস্ট 3-4 মাস খুবই ইন্টেন্স একটু প্রিপারেশন নিয়েছে এবং সে আসলে এই টপিক গুলো ভালো মতো শিখছে এবং সে সিনিয়র ভাই ভাইদের থেকে জানছে এবং জানি না জিনিসপত্র প্র্যাকটিস করছে, দেন ইটস রিয়েলি ইজি। সো আমি যে পয়েন্ট গুলো বললাম যে বাংলাদেশে জব পাওয়া ইজ ভেরি ইজি, আপনি যদি এই আমি যে প্রসিডিউর গুলো বললাম এগুলো যদি চলেন এবং আপনি যদি কারো মেন্টরের আন্ডারে থাইকে যদি জিনিসপত্রগুলো আসলে প্র্যাকটিস করেন। কারণ দিন শেষে কি আজকে যে আপনাদেরকে আমি মোটিভেশন গুলো দিচ্ছি, এটা খুবই সত্যি কথা যে কালকে সকালে উঠতে উঠতে মোটিভেশন সব নাই হয়ে যাবে, আর 2 দিন পরে 5 দিন পরে 7 দিন পরে আপনি আমাকেই ভুলে যাবেন, মোটিভেশন সব যাবে গা। সত্যি কথা এইটাই যে এই আপনি আমি যে আসলে যে কথাগুলো বলতেছি এইরকম দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবে ঘুরলে অহরহ মোটিভেশন পাবেন, আপনার ভার্সিটি সিনিয়র ভার্সিটি টিচাররা কত মোটিভেশন দিচ্ছে। সত্যি বলতে কি দিন শেষে আমরা কেউ কেউ আমাদের যদি পিছন থেকে ঠেলা না মারে, প্রেশার না দেয়, আমরা আসলে কিছু করতে চাই না, করতে পারি না, ভাল লাগে না। দেখবেন যে বাপ মাকে আমাদের আসলে পছন্দ হয় না যখন আমাদেরকে প্রেশার দেয়, তুই পারস না কেন, এই করস না কেন। দিন শেষে একটা জিনিস বুঝবেন যে বাপ মা আসলে আমাদের দিন শেষে প্রেশার দিচ্ছে বলে কিন্তু আমরা কিছু করতে পারতেছি। এরকমই কেরিয়ার লাইফেও এইরকম স্টুডেন্ট লাইফেও যদি আমাদের কেউ প্রেশার না দেয়, কারণ মেন্টরের আন্ডারে যদি না থাকি, কেউ যদি আমাকে দিন শেষে কি সত্যি যে ঠেলা ঠেলা না মারলে আমরা কিছু করি না, হ্যাঁ। প্রতিদিনই আমাদেরকে কেউ ঠেলা মারতে হয়, একদিন ঠেলা না মারলে আমরা আসলে অলসতার মধ্যে পড়ে যাই, শয়তান এসে আমাদেরকে জাপায় ধরে। তো এটাই বললাম যে কুতুব ভাই যে কোশ্চেনটা করতেছিলেন যে আসলে আমি 13 মাসে কি করতে পারবো, আসলে 13 মাস না, আপনি যদি 6 মাসে যদি ভালো মতো যে কথাগুলো বললাম আপনার কুতুব ভাই, আপনি বলেন আপনার মধ্যে কি আমি যে পয়েন্ট গুলো বললাম আপনাকে কনফিডেন্স আসছে এইগুলো করতে কি আপনার 13 মাস না 6 মাসে যে এফোর্ট দেন আপনার দ্বারা কি সম্ভব আসলে? হ্যাঁ ভাইয়া সম্ভব। এই আর কি কেস, হ্যাঁ। তো এই দিন শেষে কি আপনাকে এই মোটিভেশন ধরে রেখে যদি আপনি যদি প্র্যাকটিস করেন আসলে আসলে সবার দ্বারাই সম্ভব, এই হচ্ছে কেস। হ্যাঁ বলেন কুতুব ভাই। আসলে ভাই আমরা হচ্ছে মানে কনসেন্ট্রেট না, ব্রেকটা হয়ে যায় হচ্ছে আমার মানে যখন মিড আসে বা ফাইনাল আসে এরকম ওই এটা আসবে, এক্সামের কারণে সত্যি বলতে কি এই ডাউটটা সবারই, এখানে যারা আছেন সবাই বলে যে আমার সিটি আছে মিড আছে। সত্যি বলতে মানে কি আপনার সিটি মিড দেন, আপনি যাই করেন না কেন ক্লাসের সবাই সিটি মিড দিয়ে বের হবে, আসল সত্য কথা এটা। এরকম আপনার মতো হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর সিএসসি থেকে বের হচ্ছে, তো আপনার থেকে আরো ভালো সিজিপিএ পোলাপানও আছে। তো দিন শেষে কি জব মার্কেটে গেলে আসলে এই এক্সকিউজ করে আপনি আরো দিতে পারবেন না, আপনাকে একটু না একটু এফোর্ট দিতে হবে। দিন শেষে এফোর্ট না দিলে যে আপনি কোনো কিছুই এফোর্ট পাওয়া সম্ভব না, সিজিপিএ হোক সেটা কেরিয়ার হোক, একটু না একটু এফোর্ট তো দিতেই হবে, তাই না? দিন শেষে আপনার একটু সফট স্কিলটা থাকতেই হবে সাইড বাই সাইড। এটা আসলে এক্সকিউজ দিয়ে লাভ নাই। আমরা আসলে সত্যি বলতে কি 4 বছর লাইফে আমরা অনেক সময় নষ্ট করি, এটা সত্যি কথা। আসলে সিটি মিডিয়ার দোহাই দিয়ে লাভ নেই, আমরা কিন্তু সিটি মিড না থাকলে অনেক সময় অনেক ভাবে সময় নষ্ট করি আসলে সময়। আর সিটি মিডে ভালো করা খুবই ইজি, আপনি যদি ক্লাস ঠিক মতো করেন, ক্লাসে যদি টিচার কথা ঠিক মতো শোনেন, আর যারা নোট গুলো যদি ঠিক মতো করেন, নোট যদি পরীক্ষার আগের দিন দেখেন, মোটামুটি দেখা যায় সিটি মিডিয়ার একটা মডারেট নাম্বার পাওয়া, একটা ভালো নাম্বার পাওয়া ইজি। এমন অনেক পোলাপান আছে যারা হাই সিজি হাই কোডার হাই পারফরমেন্স, ঠিক আছে। তো দিস নট এত কঠিন মানে এই যে আপনাকে আমি এই পয়েন্টে এতক্ষণ ধরে সবাইকে বলতেছিলাম যে হাই উতাস করা যাবে না। ভাই আমি কেমনে করবো, ভালো রেজাল্ট কেমনে করবো, কেমনে জব পাবো, কেমনে, আমার তো কিছু নাই। আপনি ভাই আসলে এত হাই উতাস না করে আসলে ঠান্ডা মাথায় বসেন, বসে চিন্তা করেন আমার আসলে ল্যাক কি, ওই জায়গায় যাইতে হলে আমার কি কি করা লাগবে, এফিসিয়েন্ট ভাবে চিন্তা করেন। সারা দুনিয়া মুখস্থ করে কিন্তু লাভ নাই, সারা দুনিয়ার সব প্রবলেম সলভ করে লাভ নাই। কতটুকু করলে আমার জন্য দরকার, কতটুকু করলে আমি একটা জব পাইতে পারবো, তো আমার তো জবটুকুই দরকার, ঠিক আছে, আমি এতটুকু করি। হাই উতাস বাদ দিয়ে আজকে সুন্দর মতো বসে ঠান্ডা মাথায় সবকিছু প্ল্যান টান করে ফেলেন, একটা সুন্দর মতো একটা সিলেবাসের আন্ডারে চলে আসেন, টাইম ম্যানেজমেন্ট শিখে ফেলেন। প্রবলেম সলভিং করতে গেলে দেখবেন টাইম ম্যানেজমেন্ট শিখে ফেলতেছেন, হ্যাঁ। তো আপনি ছাড়া কে ভালো করবে বলেন? সবাই আসলে এখানে যারা আছেন সবার মাথায় একই কোশ্চেন, একই চিন্তা ভাবনা, সবাই এমনি চলতেছে। সত্যি বলতে যে একদম ভালো প্রবলেম সলভার তার মাথায় এরকম চিন্তা ভাবনা আছে, হ্যাঁ। তো
সে কোনো ব্যতিক্রম নাই। সো এক্সকিউজ দেওয়ার মনোভাবটা হারাইতে হবে। এক্সকিউজ দিয়ে লাভ নাই। দিন শেষে এক্সকিউজ কারে দিয়েছেন? নিজেরই দিয়েছেন, নিজের ক্যারিয়ারটা নিজেই ধ্বংস করতেছেন। তো এক্সকিউজ আপনি আমার যদি বলেন যে টিচারে যদি বলেন স্যার আমি সিটিটা খারাপ করছি, আমি পড়তে পারি নাই, খারাপ টিচারের তো কোনো ক্ষতি নেই। আপনি যদি আমার কাছে বলেন যে ভাই আমি আপনি আমাকে প্রবলেম সলভ করতে দিয়েছিলেন, আমি জ্বর আসছিল, আমার মিট ছিল, তাহলে ক্ষতিটা তো আমার হচ্ছে না, ক্ষতিটা তো আপনারই হবে দিন শেষে, তাই না? তো এক্সকিউজ নিজেরে ক্ষতি করে এক্সকিউজ দিয়ে লাভ নাই। হ্যাঁ, একটু সময় দিতেই হবে, একটু কম ঘুমাইতেই হবে শেষের দিকে আসলে অবশ্যই, ঠিক আছে? যেন না মানুষ বলে না যে আমি আজকে সাকসেস পাইছি অনেক রাত, নির্ঘুম রাত কাটানোর পরে, এরকম পোস্ট দেখেন না? তো তো আপনাকে সময় এফোর্ট দিতেই হবে, আদারওয়াইজ কেমনে পারবেন বলেন? যে এফোর্ট দিতে সে পাবে না, তো আপনি পাই যাবেন, তাই না? তো এই তো ইস্তেক ভাই, কুতুব ভাই, যারা আছেন, মাহিন ভাই, আই থিঙ্ক আপনাদের মনে এটাই চলতেছে এবং মনের কোশ্চেনই এইগুলোই ছিল। না হ্যাঁ ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, মনে করেন ধরেন আমি এখন বিগিনার লেভেলের স্টেজে আছি, ঠিক আছে? মনে করেন আজকে হচ্ছে আপনি আমাদেরকে ইফ এলস বা এরকম আমরা অ্যারে স্ট্রিং এতটুকুতেই গেলাম। এখন আমরা যখন কোন একটা কোড শেপ বলেন বা এড কোডার বলেন, ওইখান থেকে এ বি মানে মোটামুটি সলভ করতে মানে পারা যায় আর কি। এখন এখানে অনেকগুলো ট্যাগ থাকে। এখন যার কারণে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা আমরা আর হচ্ছে গিয়ে এখানে সলভ করতে পারি না। যেমন আমরা যদি কোড ফোর্সে যদি সলভ করতে যাই, মানে এতে অনেক সময় হচ্ছে ডিপি চলে আসে, অনেক সময় হচ্ছে গ্রিডি চলে আসে, তারপর হচ্ছে 2 পয়েন্টার চলে আসে। আর কি এখন কি আছে আরো বলেন, আরো কিছু আরো কিছু অ্যালগরিদম বলেন। তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ অ্যালগরিদম আছে, এই টার্মগুলো চলে আসে। না আরো এখন বলেন, আরো বলেন, সমস্যা নেই। আরো কিছু যা যা জানা আছে মোটামুটি আরো কয়েকটা পয়েন্ট বলেন। উম, তা এই যে এগুলাই আর কি মানে আচ্ছা আপনি শেষ করতে আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন ওইগুলোতে গেলে দেখা যায় যে আমার একটা টপিক শিখা আছে আর মানে 3টা টপিক শিখা নাই। তো এখন তো ওইখানের মধ্যে একটা কোয়েশ্চেন তো মানে জাস্ট নাম্বার থিওরি দিয়ে মানে তৈরি না, বাকিগুলো অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা যার হ্যাঁ, কারণে গিয়ে হচ্ছে এখান থেকে আমরা ওইখান থেকে অনেকেই ডিমোটিভেটেড, মানে এখান থেকে হয়ে যায় লাগে যে মানে আমার দ্বারা মানে মনে হয় যে আমি আসলে এগুলো আমার দ্বারা পসিবল না, পসিবল বা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইরকমই। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, এমন কোশ্চেনের মাঝেও আপনাকে আমি একটু উল্টো একটা কোশ্চেন করতেছিলাম যে আরো কিছু বলেন যদি জানেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হচ্ছে কি, প্রবলেম সলভিং ধরেন একদিনে হয় না। আপনিও জীবন যুদ্ধে তো আপনার একদিনে আপনি প্রবলেম জয়ী হইতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন প্রবলেম সলভ করতে যাবেন দেখা যাবে আপনি পারেন না, প্রথম দিন প্রবলেম সলভ করতেছেন কি রে ভাই স্টেটমেন্ট কি আমার কি জিনিস, আবার সাবমিট দিয়ে দেখি টাইটেলই হয়, মানে টাইম লিমিট এক্সিট হয়ে যায়, মানে কি? সো আপনি এক্সপ্লোর করতেছেন যে না ঠিক আছে আজকে মানে হচ্ছে কি আমাকে টাইম লিমিটের মধ্যে আসতে হবে, স্টেটমেন্ট এমনি পড়তে হয়, কনস্ট্যান্ট গুলো কি জিনিস বুঝলেন, পরের দিন আসলেন, পরের দিন এসে বুঝলেন, ঠিক আছে আজকে একটু ট্রাই করতেছেন, 2-3টে করার পর দেখলেন ঠিক আছে না আজকে করতে এটা সলভ করতে পারছি। তো পরের দিন দেখলেন যে বিটা সলভ করতে পারি নাই, কেন পারি নাই? তার মানে হচ্ছে আমি ধরেন ভেক্টর পারি না, এসটিএল পারি না, জন্য পারি নাই। ঠিক আছে, পরে তাও এটা শিখে নিলেন। পরে ধরেন এ বি করতেছেন, আরো কিছু ধরেন শিখলেন, বাইনারি সার্চ শিখলেন, নাম্বার থ্রির কিছু টার্মিনোলজি ছোট ছোট জিনিসপত্র শিখলেন, ডিপির কিছু বেসিক শিখলেন। পরে দেখলেন যে এ বি সলভ করতে পারতাছি, কোনোদিন বি পারি, কোনোদিন বি পারি না। কোনোদিন ধরেন বি পারি গেছি, এখন ধরুন সি ট্রাই করতেছি, যখন সি পারি না, কন্ডিশন দেখলেন যে সি এর কিছু পারি নাই কেন, আমি ধরুন টিউটোরিয়াল পরে দেখলাম যে আমি এই জিনিসটা পারি না, গ্রাফ পারি না। পরে দেখলেন যে গ্রাফটাও শিখলেন। হ্যাঁ, আস্তে আস্তে এভাবে শিখলেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে আপনাকে বললাম না যে বলেন তো আর কি কি আছে, সত্যি বলতে কি যতই আপনি এরকম প্রবলেম পারবেন না, যতই ডিফিকাল্টি ফেস করবেন, তখনই আপনার মধ্যে মনের মধ্যে এটা জাগতে হবে যে কেন পারলাম না এবং কোনটা জন্য পারি না। এটা তাহলে আমি এটা পারি নাই, পাইরা এই জিনিসটা আমি নিজে সলভ করি। দেখা যাবে যে পরের কন্টেস্টে যদি এই টাইপের প্রবলেম আসে, আমার টার্গেট থাকবে যেন আমি বলেন যেন মিস না করি। হ্যাঁ, তো দেখবেন যে এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন। এখন ধরেন আপনি নাম্বার থ্রি পারেন, গ্রাফ পারেন, আপনি ডিপি পারেন না, প্রবলেম আসছে ডিপির, আপনি পারেন না, আর ডিপি আসছে এই জন্য পারি নাই, এরে ভাই এটা তো এক্সকিউজ হয়ে গেল। ডিবি পারেন না, পারি নাই, তাহলে ডিবি শিখতে হবে। বুঝতে পারছেন? শিখে শিখে আগাইতে হবে, কিন্তু একদিনে না, এটা একটু সময় দিয়ে 2 মাস 3 মাস 6 মাস সময় দিয়েই কিন্তু হবে। ঠিক আছে, একদিনে তো আপনি প্রো হয়ে যেতে পারবেন না। তো আমি পারি নাই তার মানে হচ্ছে আমাকে এখানে শিখার জায়গা আছে, এখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আপনি যদি এবি পারেন, তার মানে হচ্ছে এবি পারেন মানে প্রত্যেক কন্ডিশন পারেন, মানে আপনি একটা এমন জায়গায় চলে আসছেন, মানে আপনার ইমপ্রুভ হচ্ছে না, সি পারতেছে না, তার মানে হচ্ছে কি আপনাকে এখন নতুন জিনিস শিখতে হবে। ঠিক আছে, তো মোটিভেশনটা ধরে রেখে নতুন নতুন টার্ম গুলো শিখতে হবে, নতুন নতুন টপিক গুলো জানতে হবে। আপনি যে আমি আপনার কোশ্চেন করলাম যে আরো কিছু জানেন কিনা, তো দেখা যায় আপনি আরো নতুন নতুন টার্ম জানতে পারতেছেন, তাহলে তখন আপনার শেখার আগ্রহটা জাগবে এবং জানতে পারবেন আর কি। ঠিক আছে, যেমন আমি একটু পয়েন্ট আমার কথা বলতেছিলাম যে আমি যখন প্রথম কোর্সটা করছিলাম, আমি 10% নিতে পারি না, কিন্তু আমি জানি এটলিস্ট বুঝছিলাম যে
কি কি এক্সিস্ট করে, কি কি জানা উচিত। সেম টু সেম আপনি তো প্রবলেম সলভ করবেন, আপনাকে এরকম পারি নাই তার মানে হচ্ছে কি জন্য পারি না, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, নিজেকে নিজে ইভালুয়েট করে শিখতে হবে। তাহলে আপনি নট অনলি ফর দিস প্রবলেম সলভিং, আপনি যদি কেরিয়ারও ভালো করতে পারবেন। হ্যাঁ, এই তো। বলেন মাহিন ভাই। আমার প্রশ্নগুলা ভাইয়া অনেকে করে ফেলছে, তো আমার অনেক জানার ছিল, আমি জেনে ফেলছি। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? এখানে দেখি দুজন আপু আছেন, দুজন আপু কি আছেন আপনারা? ফারিয়া আপু আর উর্মি আপু, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন নাকি মিটিং অন করে ঘুমায় গেছেন? ঠিক আছে, শুনতেছি ভাইয়া। আচ্ছা কেন জিজ্ঞেস করলাম, আপনারা মেয়েরা তো কোনো কোশ্চেন করতেছেন না, মেয়েদের অপরচুনিটি কেমন এটা নিয়ে কোনো কোশ্চেন করতেছেন না। আচ্ছা, আমি যদি বলি তো মেয়েদের অপরচুনিটির জন্য দুইজন আপু আছেন, ওদের উদ্দেশ্য বলি। তো মেয়েদের অপরচুনিটি আরো বেশি। হ্যাঁ, কেন আপনি বলতে পারেন কেমনে ভালো, কেমনে বেশি? ঠিক আছে, তো কেমনে বেশি তার কারণটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মেয়েদের স্পেসিফিক এনজেপিসি হয়, ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট হয়। হ্যাঁ, তখন মেয়েদের বিভিন্ন কন্টেস্ট হয়। দিন শেষে কি আপনার সিভি ভারী করতে হবে, আপনি দেখা যায় যে শুধু মেয়েদের জন্য কন্টেস্ট হচ্ছে, সেখানে কিন্তু আপনি চাইলে একটু ভালো যদি করতে পারেন, যে ভালোটা র্যাঙ্কিং আসতেছে এবং সিভিতে লিখতে পারতেছেন এবং কোম্পানিগুলো ইজিলি আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এটা একটা ভালো সাইড মেয়েদের জন্য, যে একটা ভালো কম্পিটিশনের মধ্যে দিয়ে ভালো ইজিলি অনেক ভালো অপরচুনিটি পাওয়া যায়। এবং আমি দেখছি যে স্যামসাং থেকে শুরু করে অনেক জায়গায় এনজিপিসি করে অনেক গার্লস প্রোগ্রামিং কন্টেন্ট গুলো করে অনেক ভালো করতেছে, এবং অনেক আপুদের দেখছি যে ইজিলি চান্স পাচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলোতে। তো এটা একটা ভালো দিক, যারা মেয়েরা যদি ভালো মতো কন্টেস্ট করে ভালো কিছু করতে পারে। হ্যাঁ, এই তো, বুঝছেন উর্মি আপু? এই তো। তো আমরা তো শেষের দিকে, বলেন কারো কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন যদি থাকে রিলেভেন্ট, আমরা তো অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে বলছি, আমি অনেক কিছু বলে ফেলছি, এর মধ্যে অনেক অ্যান্সার পাওয়া গেছেন। নতুন কিছু আরো কারো কিছু আছে? আপনারা কি আসলে আজকে আসার আগে কি বুঝতেছিলেন যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে পারতাম, এবং আসলে কি এরকম যে হইতে হবে সেশনটা, আর সেশনটাকে আরো ভালোভাবে কিছু নেওয়া যাইতো কিনা? কারো কি কোনো অভিমত আছে? সামথিং না ঠিক আছে যে বুঝতেছেন, বুঝতে পারছেন, এরকম কি আরো কোনো অভিমত আছে? ভাই ঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মাহমুদুল ভাই কিছু বলতে চাচ্ছিল। ভাইয়া হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন? তো প্রশ্ন কি করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, করেন করেন, চাপ নাই। আচ্ছা, আমার এখনো ভার্সিটি পাস করতে 3.5 বছরের মতো আছে। সেই তো এখন আমার আপনার পিক টার্গেট, টাইম, এখন আপনার এত প্রেসার নাই আসলে, এখনই আপনার পিক টাইম। আমিও জানি আমি প্রেশার নাই, আমিও জানি আমি চিলেই আছি। তো আমার টার্গেট যে এই বছর আর কি 1000 প্রবলেম সলভ করা আর কোড ফোর্সেস পিউপিল হওয়া। জানি এটা খুবই ছোট টার্গেট, খুবই ছোট টার্গেট পিউপিল হওয়া। আর তারপর আমি 2026 সালে ডেভেলপমেন্ট স্টার্ট করা আর রিমোট ইন্টার্নের চেষ্টা করা। আমি অনেকের সাথে যোগাযোগ আছে আমার, যারা আর কি রিমোট ইন্টার্ন করতেছে বা করবে, এমন ইন্ডিয়াতে অনেকে রিমোট ইন্টার্ন করতেছে বা করছে ফুল টাইম জবে, তারপর তারা ঢুকছে। তো তাদের আবার সিপি ব্যাকগ্রাউন্ড ছিল না, মানে অন্যান্য সাবজেক্ট থেকে এসে তারা ইন্টার্ন করে তারপর রিমোটলি জব করতেছে ইন্ডিয়া বা অন্যান্য কোম্পানিতে। তো 2026 সালে আমি ডেভেলপমেন্ট স্টার্ট করব, তারপর একটা ইন্টারনেট ঢুকে আমি তারপর আবার সিপিতে আবার প্রবলেম সলভিং শুরু করব। আপনার তো তাহলে দূরদর্শী চিন্তা ভাবনা, নাইস নাইস। আমার তো মনে হয় যে আপনার যদি এরকম ইচ্ছা থাকে এবং আপনি যদি এরকম এক বছর যদি ভালো মতো সময় দিতে পারেন, আমার তো মনে হয় 6 মাসে আপনি পিপিল কেন স্পেশালিস্ট হতে পারেন অ্যাটলিস্ট। না না, আমার 1 বছরের পিপিল হইলে যথেষ্ট। যথেষ্ট? এত কম ইচ্ছা? লক্ষ্যটা অনেক বড়। না না, আমি চাচ্ছি যে লক্ষ্য ছোট থাক, যাতে আমি চিল মুডে থাকতে পারি, যাতে প্রেশার আর আচ্ছা, সমস্যা না, চিল মুডে থাকেন, চিল ভাবে শিখা ট্রাই করেন। দেখবেন যে এই চিল মুডে থাকার কারণেই দেখা যায় প্রেশার নাই, তো ভালো মতো শিখতেও পারবেন এবং ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারবেন। না, কিন্তু অনেক ভাইয়েরা অলরেডি বলতেছে ডেভেলপমেন্টের দরকারই নাই, কিন্তু আমি তো দেখতেছি যে তারা ইন্টার্ন করে জবে ঢুকে যাচ্ছে এই সিপি ব্যাকগ্রাউন্ড ছাড়াই। আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে,
সো ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকে ঢোকে আর সবাই তো আর ঢুকতে পারে না, একটা হচ্ছে কথা। সবাই পারে না আসলে খুবই CP এখন background-এর এখন এটা পাওয়ার রেয়ার, আপনারা বুঝছেন। And আপনি ধরেন একটা ডেভেলপমেন্ট শিখলেন, ওটার ইন্টার্ন পাওয়াটাও একটা ডিফিকাল্ট কেস। আবার পাবেন কিনা সিওরিটি নাই। যদি আপনার রেফারেল থাকে, বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, সেটা অন্য কেস, ডিফারেন্ট কেস। কিন্তু যাদের ধরেন কিছুই নাই, তারা হচ্ছে কি ধরেন এই পলিসি জিনিসটা নিয়ে থাকে এবং পাশ করার পরে বাংলাদেশের টপ কোম্পানিগুলোতে সে ইজিলি ঢুকে যায়। তার আসলে সে আসলে ব্যাঘাত ঘটাতে চায় না এই মাঝখানে ইন্টার্ন সামথিং কিছু করতে গিয়ে। সে জানে যে আমি সুন্দর মতো পাশ করলে বড় একটা ভালো কোম্পানিতে ডাইরেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করতে পারতেছি। আর এটা হচ্ছে গিয়ে সে আসলে ব্যাপারটা হচ্ছে কি একদিকে ফোকাস, মানে পড়ালেখা, সিপি, তারপর ডেভেলপমেন্ট, এত সাইডে ফোকাস করার অনেকে আসলে টাইম পায় না। এবং আপনি যদি ম্যানেজ করতে পারেন, ইট ইজ ভেরি নাইস, এক্সেপশনাল কেস। কিন্তু এত সময় ধরেন পাওয়াটা একটি স্টুডেন্টের জন্য টাফ। কি বলেন অন্য যারা আছেন? তো কেননা আমাদের আরো অনেক কাজ থাকে। বলতে পারি না, মনে হয় আমার এখন অনেক সময় একটা প্রবলেম নিয়ে চিন্তা করতে হ্যাঁ, করতে 4-5 ঘন্টা চলে যায়। তো এই হচ্ছে কি যে আপনার আসলে তো টাইম কই, তো অনেক এই যে আর কি, মানে যদি আপনি যদি আসলেই ম্যানেজ করতে পারেন, দিস রিয়েলি নাইস। আদারওয়াইজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এই না প্রসিডিউর, ভাই, এই চিন্তা ভাবনা আমি দিয়ে যায়। যেহেতু বলতেছি যে পিউপিলে পৌঁছানোর আগে আমি কোনো ডেভেলপমেন্টে ঢুকবো না, তো পিউপিলে ঢুকে যদি আমি ডেভেলপমেন্ট করতে চাই তো এটা কি রিস্ক হয় নাকি আমার ভবিষ্যৎ কেন থেকে রিস্ক হবে? আপনি তো প্রবলেম সলভিং এর জিনিসপত্রগুলো বুঝে গেছেন এবং অ্যালগরিদম গুলো বুঝে গেছেন। আপনি যদি সাইড বাই সাইড, এখন ধরেন আপনার তখন আজকে ধরেন প্রবলেম সলভ করতে, একটা প্রবলেম সলভ করতে আপনার 4 ঘন্টা লাগছে, 5 ঘন্টা লাগছে, দেখা যাবে যে একটা সময় আপনার আধা ঘন্টা সলভ করে ফেলতে পারতেছেন, তাই না? তো একটা বছর পরে দেখা গেল, তখন দেখা যাচ্ছে না, আপনি যদি এখন ডেভেলপমেন্ট শিখেন, সাইড বাই সাইড আপনি ওটাও করতেছেন, আপনার ধরেন টার্গেট হচ্ছে কি রিজনেবল, যে আপনাকে আইসিপিসি তে অনেক ভালো করবেন, আপনি অনেক জিনিসপত্র শিখে অনেক ভালো করবেন, জিনিসটা তো আপনার এমন টার্গেট না মনে হয়। তো এই জন্য আপনার ধরেন প্রবলেম সলভিং স্কিলটারও একটু মিডিয়াম থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে রাখলেন, ডেভেলপমেন্টও পারলেন, তো আপনার অপরচুনিটি আরো খুলে গেল, তাই না? সেটাই। কিন্তু আর কি ডেভেলপমেন্টের কথা বললে আর কি যেই সিপি ব্যাকগ্রাউন্ডের বাইরে একদম নাক কইরা দেয়, দরকারই নেই। না, আমি এরকম বলি নাই এখনো একবারও। কিন্তু এটা তো বললাম যে সবাইকে যে আপনার আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে যেতে হবে, এশিয়া ওয়েস্ট ফাইনালে যেতে হবে এমন না। তা যারা যায় না তারা কি জব করে না? তারা কি স্যামসাং, এনোসিস, টাইগার আইটি এরা এ জায়গায় কি ঢোকে না? অবশ্যই ঢোকে। কারা ঢোকে? তো ওই যে এটা বললাম, সো নট অনলি এত ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই এই যে বেসিক টার্মিনোলজি গুলা, বেসিক প্রবলেম সলভিং এবং বেসিক যে জিনিসপত্র গুলা আপনি যদি কন্টেস্ট না করে এটা এবিল করতে পারেন, দ্যাটস রিয়েলি নাইস। আপনার গুগলে এমন অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা আসলে সিএসসি থেকেই পাস করে নাই, তারা আসলে কখনো প্রবলেম সলভিং ই করে নাই, কিন্তু তারা আসলে এমন প্রবলেম সলভিং মাইন্ডে এমন যে আসলে তারা প্রবলেম সলভিং এর মতোই পারে এবং কন্টেস্ট না করে তারা আসলে প্রবলেম সলভ করতে পারে। রিয়েলি এক্সেপশনাল কেস। এই হচ্ছে কেস। আমি আজকে কিন্তু উদ্দেশ্য এটা না, আমি কিন্তু আজকে আসার পর থেকে একবারই পয়েন্টে সবাইকে বলছি প্রবলেম সলভিং, প্রবলেম সলভার, প্রবলেম সলভিং জিনিসটা আসলে কি, থিঙ্কিংটা কি, এইসব নিয়ে কথা বলতে বলছি। আপনাকে কিন্তু একবার বলি নাই যে আমি কোপাই দেন, রেটিং একদম বাড়াই দেন, আইসিপিসি তে একদম ইয়ে করে ফেলেন। যদি এরকম টেন্ডেন্সি থাকে তাহলে তো খুবই নাইস। আর যদি টেন্ডেন্সি না থাকে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে অ্যাটলিস্ট আপনাকে এই বেসিক এগুলো জানা উচিত। আমি যে ধরেন আপনাকে সহজ কোডিং এর যে গাইডলাইন গুলো, সিলেবাসটা দেখাইলাম, আমাদের যে কোর্স শুরু হচ্ছে, এই টপিক গুলো অবশ্যই ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে জানা উচিত এবং এগুলো আসলে আর্টস করবে আপনাকে, তাই না? আমি তো ইন্টারভিউ দেখে আসতেছি, আমি কোম্পানিগুলোতে নিয়ে আসতেছি, দেখতেছি, তো এই টাইপেরই হয় আসলে। হ্যাঁ, যখন ভাই আচ্ছা ভাই ভাই, বলেন। আমার একটা প্রশ্ন হইতেছে, হ্যাঁ আমরা অনেক সময় প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইংলিশের কারণে অনেক প্রবলেম আছে যে মানে বুঝতেই পারি না, তখন মানে এই ক্ষেত্রে মানে ইংলিশের ক্ষেত্রে কি করা উচিত? সত্যি বলতে কি, মানে মানে এরকম হয় দিন অনেক শেষে সময়। দিন শেষে তো ইংলিশে আপনাকে আসতেই হবে, তাই না? কোড থেকে শুরু করে আপনার, আপনি যদি দিন শেষে আপনি বাইরের বড় কোম্পানিতে জব করবেন এবং আপনি বাংলাদেশে থেকেও যদি বেঞ্চ শুনে জব করেন, আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হবে। দিন শেষে আপনাকে ইংলিশে একটু দক্ষতা আনতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, একটু না একটু আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, আপনি যদি শুরুতে হইতে পারে যে না আপনি স্টেটমেন্ট বুঝতেছেন না, অথবা আগে আগে তো স্টেটমেন্ট জিনিসটা কেমনে বুঝতে হয় অথবা কনস্ট্রাকশন গুলো কেমনে বুঝতে, এগুলো ধরাটা একটু টাফ। এগুলো ধরেন আপনি বুঝতেছেন সবার আগে, ঠিক আছে? তো আপনি চাইলে বাংলাদেশের টপ এস নামে একটা আছে বাংলাদেশে কোড জাজ, ওখানে আপনি শুরু করতে পারেন, বাংলাতে আসে। আর একটা হচ্ছে অ্যাড কোডার। অ্যাড কোডার হচ্ছে গিয়ে কোড প্রসেসের মতো এত কাহিনী, এত গল্প লেখে না, ডাইরেক্ট স্পেসিফিক কি প্রবলেম সেটা বলে দেয়, আপনি সলভ করবেন, শেষ। তো চাইলে আপনি এই সব কিছু অনলাইন জাস্ট ট্রাই করতে পারেন ইনিশিয়ালি, কিন্তু দিন শেষে যদি ভালো করতে হলে অবশ্যই আপনাকে একটু
এই ইংলিশের দক্ষতা এটা আনতেই হবে আসলে। হ্যাঁ, যখন ভাই আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন? হ্যাঁ, ওইটা কি ভাই মানে ধরেন প্রবলেম সলভ করতে তো অটোমেটিকলি হয়ে যায় নাকি? ধরেন আছে না এমনি তো সবাই মোটামুটি যারা এইসবে সত্যি বলতে কি আপনি দিন ইয়ে শেষে তো ওখানে তো প্রবলেম সলভ করতেছেন, দিন শেষে কি আপনি যখন থিঙ্কিং করবেন, আপনি যখন লজিক বিল্ড করবেন, সামথিং আপনার মাথায় যখন আইডিয়া করবেন, মানুষের থিঙ্কিং এ কি কোনো ল্যাঙ্গুয়েজ আছে? আমি শিখছি ধরেন ডাইনামিক প্রোগ্রামিং, যে আমেরিকান অথবা সে ইংলিশে চিন্তা করে, যে অস্ট্রেলিয়ান সে অস্ট্রেলিয়ান, যে চাইনিজ সে চাইনিজে চিন্তা করে, যে জাপানিজে চিন্তা করে। হ্যাঁ, তো আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন আর সামথিং, আপনি তো এমন একটা ন্যাশনালিটির কাছে যাচ্ছেন, তখন আপনাকে এভাবেই ডিসকাস করবেন অথবা ওকে ওইভাবেই বোঝাবেন, তাই না? তো কন্টেস্ট আর সামথিং প্রবলেম সলভিং রাউন্ড যদি কম্পিউটারে করতে হয়, তখন তো আপনাকে ইংলিশে একটু কোড লিখতেই হবে। তাছাড়া আপনি প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কিসে কোড লিখবেন, তাই না? কিন্তু কথাবার্তা বলার সময় সামথিং, আমরা যখন কোনো সেশন নেই সামথিং, যেমন আজকে আপনার সাথে কথা বলতেছি, আমি তো বাংলাতেই কথা বলতেছি, তাই না? তো প্রবলেম সলভিং আপনি যখন শুরু করে দিবেন, প্রবলেম সলভ করতে থাকবেন, জিনিসপত্রগুলো শিখতে থাকবেন, দিন শেষে আস্তে আস্তে সবই আপনি আস্তেই গ্র্যাব করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে। দেন আর কারো কোনো কোশ্চেন? আনসারটা পেয়ে গেছি। আর সত্যি বলতে কি, এই যে আমার আজকে মূল উদ্দেশ্য এটাই, হায় উদাস করা কিছু নয়। হ্যাঁ, এন্ড যদি বলেন যে আমি পারবো না, এটা খুবই বোগাস কথাবার্তা। 3 মাসই যথেষ্ট আপনি ভালো একটা পর্যায়ে আসা। 3 মাস পরে আপনার আসলে এই যে আমি আমার পয়েন্টটা বলতেছিলাম যে আমি আসলে 6 মাসের একটা কোর্স করে 3 মাসের কোর্স করে তেমন শিখতে পারি না, কিন্তু বুঝতে পারছি যে আসলে কি নিজের সাথে লাইফের সাথে কি করা উচিত। তো আজকের লাইফ উদ্দেশ্য এটাই যে আপনাদের আসলে, যেমন কুতুব ভাই একটা কোশ্চেন করছিলেন যে আমি 13 মাস কি করবো, 13 মাস আছে আমি কি করবো, দেন আমি কিন্তু আপনাদের থিঙ্কিং প্রসেসটা জানাইলাম যে কেমন আসলে থিঙ্ক করে একটা কোম্পানিতে জব পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো আপনি 3 মাস 6 মাস প্র্যাকটিস করলেই প্রবলেম সলভার হয়ে যেতে পারবেন। প্রবলেম সলভার ইজ নট লাইক যে প্রবলেম সলভিং করে সে প্রবলেম সলভার। ঠিক আছে, দিন শেষে আপনাদের থিঙ্কিং এর কথা বলতেছিলাম, কিভাবে চিন্তা করতে হয়, অ্যালগরিদমিক থিঙ্কিং চিন্তা করতে হয়, এই কথাগুলো বলতেছিলাম। কেউ কারো লাগে 6 মাস, কারো লাগে 3 মাস, কেউ আসলে যে কেউ হয়তো পারে শুধু একটু দেখাই দিলেই বুঝে ফেলতে পারে কেমনে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। মিটিং এর শেষের দিকে আছি, একদম অনেক সময় নিয়েছি। কারো কোনো শেষের দিকে কোনো কোশ্চেন থাকলে বলেন, ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে। মানে বিভিন্ন কোম্পানি মানে অনসাইট রাউন্ডে যে প্রশ্নগুলো দেয় সলভ করতে, হ্যাঁ, এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে এই প্রশ্নগুলো পাওয়া লিড কোড বাইরের কোম্পানির জন্য লিড কোড আছে। লিড কোড বাংলাদেশি আপনি কোম্পানিগুলোর জন্য? বাংলাদেশি কোম্পানির জন্য আসলে কোড ফোর্সেস যা আপনি প্রবলেম সলভ করেন এর থেকে কঠিন আসবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যারা কোম্পানিতে জব করে তারা মোটামুটি কোড ফোর্সেস যে প্রবলেম সেট করতেছে তো এগুলোই করে আসে, তাই না? তো কোড সেট করার সময় আসলে এখান থেকে আইডিয়া নিয়েই করে দিন শেষে। গ্লাস ডোরে আছে সম্ভবত। গ্লাসডোরে আপনি আসলে টপ ইন্টারভিউর বিভিন্ন প্রিপারেশনের এক্সপিরিয়েন্স পাবেন। হ্যাঁ, ওখানে হয়তো পারে কিছু কোশ্চেনের ইয়ে পাইতে পারেন, কিন্তু ডাইরেক্ট যদি একদম কিছু কোম্পানি আছে যে লিড কোড টাইপের ফর্মুলায় কোম্পানিতে কোশ্চেন করে, আপনি চাইলে ওই সব লিড কোডের প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনি আসলে লিড কোডে আসলে যেমন কোড প্রসেস আপনি প্রবলেম সলভ করতে পারলেই হয়েছে, আপনি কিছু অ্যাকসেপ্ট করতে পারলেই হয়েছে, কিন্তু লিড কোডে আপনাকে কিছু বলে দিবে যে না আপনি অ্যারে নিতে পারবেন না, আপনি চাইলে আপনার টাইম অবশ্য ও অফ এন এর মধ্যে রাখতে হবে। ওদের কিছু টাইট কিছু কনস্ট্রেন্ট আছে, যেমন আপনি যদি এই জিনিসটা মেনটেন না করেন অবশ্যই আপনার কোডটা এরর দিবে অথবা টিএলই খাবে। তো ওখানে একটু ইন্টারভিউ টাইপের একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ, তো ওখানে ট্রাই করতে পারেন। আর যদি ভাই বলেন গ্লাসডোর অবশ্যই কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি গ্লাসডোর অবশ্যই দেখে নেবেন, ওখানকার রিভিউ এবং ইন্টারভিউ সেকশনটা আর কি। তাহলে আপনি একটা অনেকটা আইডিয়া পাই যাবেন এবং স্যালারির আইডিয়াটাও ওখানে অনেক সময় পাওয়া যায়।